তুমি ভীষণ মারাত্মক একটা সিচুয়েশন কাটিয়ে আজকে এখানে এসেছো। খুব মর্মান্তিক কিছু ঘটনা তোমার সাথে ঘটেছে। দেখো, শুরুর থেকে যদি বলতে যাই পাস্ট 15 ইয়ার্সে চলে যায়। পড়াশোনা চলাকালীন 2009-এ আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়। কিন্তু এই সিচুয়েশনটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। সাডেনলি একটা রুম থেকে দেয়ার ওয়াজ এ রুম, আমার ছোট মেয়ে বিহাইন্ড দ্য ডোর শি ওয়াজ শাউটিং, মোনা প্লিজ হেল্প। ওর চিৎকারের আওয়াজে আমি ওখানে পৌঁছেছি। Believe me, Oitro, I was taken aback by a thud. থরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। My daughter was standing over here. এরকম একটা চেয়ারের মধ্যে, কাঠের চেয়ার ছিল, একটা শ্যাডোই ফিগার, কোনো চোখ নাক মুখ কিচ্ছু নেই, বসে আছে। আমার মনে হচ্ছিল যে সাডেনলি আমি যখন দরজা দিয়ে বেরোচ্ছি কিছু একটা সরে গেল। বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ড যখন আসতো বাড়িতে প্রচণ্ড ঘরটা ভারী হয়ে যেত। ও যে মোমেন্টে বাড়ি ঢুকতো, বাড়ির আবহাওয়াটা প্রচণ্ডভাবে ভারসাম্য একটা ব্যাপার হয়ে যেত। মনে ছিল আমি লোকটাকে আর সহ্য করতে পারছি না, ইন আ ভেরি ব্যাড সেন্স। আমার তারপরে ফিল হওয়া আরম্ভ করলো আমি আমার হাজব্যান্ড শুয়ে আছি, মাঝখানে কেউ একজন শুয়ে আছে। আমি রাতে শুতে পারতাম না, অনেক শুলে অত্যাচার বেড়ে যেত। কিরকম অত্যাচার? শুয়ে আছি, সাডেনলি আমার মনে হচ্ছে আমার বুকের ওপরে কেউ বসে আছে। মা আমার বুকের ওপরে এতটা দেখা যাচ্ছে, শোল্ডার অব্দি। আমাকে ঠিক করুণ কণ্ঠস্বরে বলছে, বাবু একটু চোখটা খোল না বাবু, শোন না। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। গল্পওয়ালার হরর পডকাস্টে আজকে সাংঘাতিক একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন। এতদিন অনেকের লাইফের অনেক রকম এক্সপিরিয়েন্স আপনারা শুনেছেন, তবে আজকের এপিসোড আপনাদের রীতিমতো হন্ট করবে। আজকের পডকাস্টে আমার সাথে রয়েছেন অর্পিতা চক্রবর্তী। অর্পিতাদির লাইফের বেশ কিছু বছর এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে যা আপনাদের ভিতর থেকে শিহরিত করে তুলবে। আজকের পডকাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা শুনবেন, তাহলে আপনিও ফিল করবেন আসল ভয়ের অনুভূতি ঠিক কেমন। আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerauritro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো অর্পিতাদি, কেমন আছো? ভালো আছি। তুমি ভীষণ মারাত্মক একটা সিচুয়েশন কাটিয়ে আজকে এখানে এসেছো। খুব মর্মান্তিক কিছু ঘটনা তোমার সাথে ঘটেছে। তুমি যখন প্রথমে আমাকে কল করো বা প্রথম যখন তুমি আমার সাথে যোগাযোগ করেছিলে, আমি তখন প্রথমেই বলে দিয়েছিলাম যে এই কেসটা যতদিন না পর্যন্ত সলভ হচ্ছে ততদিন পর্যন্ত আমি এই পডকাস্টটা শ্যুট করতে পারবো না। কারণ এর আগেও আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে এরকম আনসলভড কেস নিয়ে, যেখানে আমাকে নিজেকে অনেক কিছু ফেস করতে হয়েছিল আফটার শ্যুট। কারণ অনেক সময় অনেক স্পিরিট বা অনেক সোল, অনেক প্রেতাত্মা চায় না যে তাদের সম্পর্কে কথা বলা হোক। তোমার ক্ষেত্রেও আমি এই সেম জিনিসটা ফিল করেছিলাম, যেই কারণে আজকে প্রথমবার যখন তোমার সাথে আমার কথা হয়েছিল, তারপর অনেক দিন পর আজকে আমরা শুটে বসছি। এখন তোমার কেসটা অলমোস্ট সলভড। কি ঘটেছিল একটু শুরু থেকে বলো। দেখো, শুরুর থেকে যদি বলতে যাই, সপ্তাহে আগে এটা আমি বলবো, স্টার্টিং যদি করি,
একটু আমি পাস্ট 15 ইয়ার্সে চলে যাব, 15 ইয়ার্স। 15 ইয়ার্স পাস্টে যাব। কারণটা আমি বলছি কেন, এভরিথিং ইজ বলে ক্রোনোলজিক্যালি ওটার সাথে অ্যাটাচড হয়ে আছে। আচ্ছা, তো যখন যেটা বলবো তখন একটা রেফারেন্স পয়েন্ট দিলে তুমি হয়তো বেটার বুঝতে পারবে, নাহলে জিনিসটা আতকাচরা লাগবে। তো আমি অ্যাকচুয়ালি ব্রন অ্যান্ড বটম ইন আ মিডল ক্লাস ফ্যামিলি। আমার বর্ন অ্যান্ড বটম ইন জামশেদপুর, ওখানে স্কুলিং অ্যান্ড এভরিথিং ওখানে, আনটিল +2 আমি ওখানেই ছিলাম, টিল 2008 +2 আমি কমপ্লিট করি। অ্যান্ড আফটার দ্যাট আমি কলকাতায় আসি ফর মাই হাইয়ার স্টাডিজ। তো পড়াশোনা চলাকালীন 2009-এ আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়। অ্যাকচুয়ালি আমার ননদ আমার সাথেই থাকতো, উই ওয়ার রুমমেটস। তো সেখান থেকে সেই সূত্রে আলাপ হয়। তারপরে যাই হোক একটা ফেজ দিয়ে যাওয়া, তারপরে বিয়ে হওয়া, যাই হোক। তো সেটা হয়েছিল। তো 2012-এ 2 মার্চ 2012-এ আমাদের বিয়ে হয় আনুষ্ঠানিকভাবে, অ্যান্ড রেজিস্ট্রি ম্যারেজ এভরিথিং। আনটিল দ্যাট টাইম everything was very good before my marriage. Until my marriage everything was very good. ওকে, হাঙ্কি ডোরি সিচুয়েশন, সব কিছু যা হয় সব কিছু, পড়াশোনা উইদাউট এনি ইন্টারাপশন এভরিথিং ঠিক আছে। আর স্বাভাবিক যেহেতু লাভ ম্যারেজ, তো স্বাভাবিক একটু আধটু তো বাধা অতিক্রম করতেই হয় সবাইকে। তো সেরকম একটা ব্যাপার যাই হোক আমাদেরও ছিল, বিকজ আই এম ফ্রম পিওর কালচারাল ব্রাহ্মণ ফ্যামিলি ঠিক আছে। অ্যান্ড ওনাদের মানে যেহেতু সাহা বংশ, তো সেখান থেকে একটু মায়ের তরফ থেকে একটু আপত্তি ছিল, যেটা সবাই জানে যে আগেকার দিনে যে একটা ব্যাপারটা ছিল, তো সেরকমই। সো দো হি ইজ অলসো ফ্রম আ ভেরি কালচারাল ফ্যামিলি, কিন্তু কোথাও গিয়ে একটু সামান্য একটা কাস্টের একটুখানি ব্যারিয়ার হয়েছিল যে ব্রাহ্মণ এই ব্যাপার। তো যাই হোক ক্রমশ আমার বাবা মেনে নেয় ব্যাপারটা। তারপরে যাই হোক জিনিসটা বোঝানো তো সবাই বোঝে, বিয়ে হয়। শকিংলি থিংস স্টার্টেড হ্যাপনিং আফটার 1 month অফ ম্যারেজ। মানে আমি হানিমুনে যাই, আমরা হানিমুনে যাই, আমরা হানিমুনে যাই। তো যাওয়ার পরে ঠিক আছে, আমার হাজব্যান্ড তখন বাইরে জব করছিলেন, হি ইজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো উনি বাইরে জব করছিলেন, আর যেহেতু মা বাবার উনি আছেন আর ওনার এক বড় দিদি আছে, তো স্বাভাবিক ওনারও বিয়ে হয়ে গেছে, তখন ওনারাও পাঞ্জাবে থাকতেন। তো স্বাভাবিক বাবা মার সাথে থাকার মতন কেউ ছিল না। তো হি ওয়াজ কমপ্লিটলি থিঙ্কিং অফ কামিং ব্যাক টু শিফটিং টু কলকাতা। তো সেই জন্য উনি কলকাতায় একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন, অ্যান্ড হি গট সিলেক্টেড অ্যান্ড এভরিথিং ওয়াজ গোয়িং গুড। তো আফটার আমাদের হানিমুন উনি 1 উইকের জন্য বেঙ্গালুরুতে যান, যে ওই জবটাকে, যে প্রিভিয়াস জব করছিল সেই জবটার থেকে রিজাইন করতে। আফটার হি কেম ব্যাক, দেখো সবাই জানে যে শ্বশুর বাড়িতে থাকা মানে একটা মনের মিল হয় না, বা যাই হোক যে কোনো কারণে, বিকজ একটা মেয়ে আই ওয়াজ ম্যারিড আ ভেরি আর্লি এজ, একটা এজ অফ 21। তো অত বছরের একটা, আর আমি আমার ফ্যামিলি, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। তো স্বাভাবিক আমার একটা আপব্রিঙ্গিং, তো আমি জামশেদপুরে থেকেছি, আই স্টাডিড ইন কোয়েট স্কুল অ্যান্ড এভরিথিং। আই ওয়াজ ইন মানে দ্যাট কাইন্ড অফ একটা অ্যাম্বিয়েন্সে বড় হওয়া, নট ভেরি মাচ রেস্ট্রিকশনস ঠিক আছে। তো ওরকম একটা অ্যাম্বিয়েন্সে বড় হয়েছি। তারপরে সাডেনলি বিয়ের পরে এখানে এসছি। I was very young at that point of time. I couldn't understand things very well, কি how to cater to things like মানে কীভাবে জিনিসগুলোকে করতে হয় বা কীভাবে করতে হয়। Though I studied in a hostel, but still, yeah, I was independent. I handled everything and everything. I was very much eligible to handle things. But still একটা না ফ্যামিলি পলিটিক্স যেটা বোঝা, সেটা বোঝার মতন ক্ষমতা তখনও আমার ছিল না। তো সেটা নিয়ে যা স্বাভাবিক একটা শ্বশুর শাশুড়ি যেটা হয়, একটা মেন্টালিটি গ্যাপ, ডিফারেন্স হওয়া, ঝামেলা হওয়া, ঝুট ঝামেলা হওয়া। ইউ ওয়ন্ট বিলিভ, আনটিল May 2025, this May 2025, 14th of May 2025. Why I'm saying 14th of May 2025 precisely, I will just mention that. I thought everything was not like mentality is not matching up or things are not going good. As I said previously, it was hunky-dory situation. After that, it was not like that. তো হতে পারে আমাদের কোথাও মিলমিশ হচ্ছে না বা কিছু, তো থিংস ওয়েন্ট টু আ ভেরি ডিফারেন্ট লুপ। মানে একটা ছাড়াছাড়ি ব্যাপার হয়ে যাওয়া, যে না এটা ডিভোর্স হয়ে যাবে বা এরকম টাইপের যে সিচুয়েশনগুলো হয়, একটা বিটার ম্যারেজ রিলেশনশিপ হয়ে গেল। এর আগেও অ্যাস্ট্রোলজার্স দেখিয়েছি, কেন আমি মাঙ্গলিক, আমার হাজব্যান্ডও মাঙ্গলিক।
তো আমার বাবার একটা কথাই ছিল বিয়ের আগে যে ছেলে মাঙ্গলিক হলেই কিন্তু বিয়ে দেবো, মানে অ্যাজ ইউ নো কি আমার বাবা মা, স্পেশালি আমার বাবা খুব পুজো আর্চা আর আধ্যাত্মিক টাইপের লোক, তো উনি এইসবে খুব বিলিভ করেন। তো স্বাভাবিক ব্যাপারে, কিন্তু হি ওয়াজ অলসো মাঙ্গলিক, তো সব কিছু হওয়ার পরে দেন এভরিথিং ওয়াজ ডিস্ট্যান্ট অ্যান্ড তারপরে সব কিছু হয়েছে, ভেদিক অস্ট্রোলজারকে দেখানো হয়েছে, সব কিছু হয়েছে, বাট স্টিল থিংস আর নট গুড। আচ্ছা, আমার মাথায় একটা প্রশ্ন উঠলো, আই অ্যাম আ স্পিরিচুয়াল পার্সন বাই হার্ট, বাট থিংস আর লাইক আমাকে দেখলে বোঝা যাবে না সেটা। আমি সারাদিন ঠাকুরের মালা পরে ঠাকুরের জপ করি না, ইনফ্যাক্ট এরকমও হতে পারে আমি ঠাকুর ঘরে তো বসিও না। আই হ্যাভ 2 daughters, আমার মেয়েরা বলে তোমার মধ্যে একটা হ্যাভক চেঞ্জেস, ওয়াই সেটা আমি পরে আসছি। তো কোনো দিন সেই জিনিসটা আমি মানে ঠাকুরকে নিয়ে সেবার আমার বাবা লিটারালি আমাকে বলতো এটা নাস্তিক, ঠিক আছে। তো সেই সব নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলতো। তো সেখান থেকে মানে আমি জিনিসগুলো ভাবছিলাম যে ঠিক আছে, এটা মানে ইন জেনারেল একটা হচ্ছে। তাও আমি বাবাকে প্রশ্ন করেছিলাম যে এত অ্যাস্ট্রোলজার দেখালাম এগুলো, তাও জিনিসগুলো কেন সেম, অ্যান্ড নট একটা বিয়ের আগে অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপরে বিয়ে হয়েছে, ওখান থেকে গো হেড করেছে, তারপরে বিয়ে হচ্ছে, স্টিল সেম। তারপরেও 2-3টে অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, অল বাই ভেদিক অস্ট্রোলজার্স, তো পালমোলজিস্ট অ্যান্ড যেটা হয়। Although I don't have that much of deep and rooted knowledge about it, so I won't comment on that field. So why still I am facing this kind of issue? আমি বাবাকে কোয়েশ্চেনটা করতাম, মানে কি ফেস করছিলে এই যে ঝগড়া ঝামেলা, ঠিক আছে, তোমার হাজবেন্ডের সাথে হওয়া বা শ্বশুর বাড়িতে যে প্রবলেমসগুলো হওয়া, যেখানে দ্যাট টু আই ওয়াজ বিট শেল শকড, আই উড নট সে আই ওয়াজ শকড, আই ওয়াজ শেল শকড। ইট ওয়াজ আ লাভ ম্যারেজ, থিংস শুডন্ট হ্যাপেন লাইক দ্যাট। কেন জিনিসটা হবে, কেন জিনিসটা এত দূর অবধি গড়িয়ে যাবে? তো আই টু কোয়েশ্চেন হিম, কেন মানে এত দেখানো, এত সব হওয়া সত্ত্বেও কেন জিনিসটা? বাট সাডেনলি April to May of this year 2025 right now I'm connecting the situation how I am right now over here sitting in this place, তাহলে হয়তো সবার বুঝতে সুবিধা হবে। মা গল্পওয়ালা সাডেনলি দেখছিল, সাডেনলি, এমন না কারো কাছ থেকে জানা বা কিছু, শি ওয়াজ সাডেনলি ইউটিউব খুঁজতে খুঁজতে গল্পওয়ালা দেখছিল। দেখতে দেখতে অনেক দিন ধরে আমি মাকে ফলো আপ করছি যে তোমার চ্যানেলটা দেখছে। তো দেখতে দেখতে আমি একটু ইন্টারেস্টিং বাজে, বিকজ স্বাভাবিক আমার একটা প্যারানর্মাল, দেখুন প্যারানর্মাল জিনিসটা পরিষ্কার কথা বলতে গেলে অন্য কারোর লাইফে হচ্ছে, কিন্তু মনে কোথাও এটা হয় বাবা আমার সাথে যাতে না হয়। এক্স্যাক্টলি, ঠিক আছে, একদম ট্রু কনফেশন। তো দেখে আমার একটা ইন্টারেস্ট লাগছে, আচ্ছা মানে এরকম এরকম হয়, সত্যি হয় কেন? আই বিলিভ কি যেখানে ভগবান আছে, where there is good there is bad, where there is positive there is negative, সাদা তো কালো আছে। কিন্তু লোকের নিজস্ব একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা, দ্যাট ওয়াজ মাই লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমার পডকাস্ট চ্যানেল, তারপর আস্তে আস্তে হরর মাইন্ডসও দেখছিলাম, ইউটিএসটাও দেখছিলাম। তো দেখে সেখান থেকে জানতে পারলাম যে আচ্ছা এরকম হচ্ছে। বাট সাডেনলি 11th of May 2025 আমি তোমারই একটা চ্যানেল, মানে তোমারই গল্পওয়ালাতে একটা পডকাস্টিং দেখছিলাম, যেখানে একটা নাগের বাজারের সিচুয়েশন ডিসকাশন হচ্ছিল, এখানে দেবদীপ মিত্র ছিল। সিচুয়েশনটা আমার, আই ডোন্ট নো ওয়াই, আমার এখনও গুজবাম্পস দিচ্ছে। আই ফিল সামথিং ওভার দেয়ার। ঘটনাটা শুনতে শুনতে আমার কিছুটা মনে হলো, বিকজ কেন মনে হলো সেটা আমি আসছি, যে আমার সাথে কিছু একটা আনইউজুয়াল হচ্ছে। আচ্ছা, নাও আই উইল সে ওয়াই। যেদিন তোমার এই চ্যানেলটা দেখলাম, মানে এই পার্টিকুলার এপিসোডটা আমি দেখলাম 11th of May 2025 তার 2 কি 3 সপ্তাহ আগে একটা ইনসিডেন্ট হলো। ইনসিডেন্ট এমন না যে ওটা ফার্স্ট টাইম হয়েছিল, তার আগেও আমার সাথে হয়েছিল। স্লিপ প্যারালিসিস হয়েছে, এর আগেও হয়েছে স্লিপ প্যারালিসিস, বাট স্টিল আমি কোনো দিন মানে
হয় না যে জিনিসটা একটা স্বপ্ন দেখলাম, তারপর হয়তো তার পরের দিন ভুলে গেলাম, বা এমনও হয়েছে আমার সাথে যে হয়তো ঘুম থেকে ওঠার পরে সিচুয়েশনগুলো সব ভুলে গেছে। দিস ইজ নাথিং ইন মাই মেমরি, ইটস ওয়াজ লাইক ক্লিন স্লেট। কিন্তু এই সিচুয়েশনটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। ইনফ্যাক্ট টুডে অ্যাজ ওয়েল আই স্টিল রিমেম্বার দ্যাট পার্টিকুলার মেমোরি অফ মাইন্ড, কি আমার সামনে ঘটনাটা ঘটছিল। কি ঘটছিল? ঘটনা ওটা হয়েছিল, সাডেনলি একটা রুম থেকে, দেয়ার ওয়াজ এ রুম, সাদা জানলা, বক্স জানলা, কাঁচের, ঠিক আছে, দরজাটা নীল। আমার ছোট মেয়ে, she was wearing a blue color t-shirt and a blue color pant. Behind the door she was shouting, Mona, please help. Mona, please help. আর্তনাদ যেটাকে বলা হয়, আমি বোধহয় ঘুমে স্বপ্নে ফার্স্ট আমি আর্তনাদ শুনেছিলাম। আচ্ছা, এটা তুমি স্বপ্ন দেখছিলে? স্বপ্ন দেখছিলাম, আমার বডি প্যারালাইজ ছিল তখন। আচ্ছা। মনা প্লিজ হেল্প, ওয়াই মনা? ও আমাকে মনা বলে ডাকে কেন? আমার মা বাবাকেও মা বাবা বলে ডাকে, তাই আমার মা বাবা যেহেতু আমাকে মনা বলে ডাকে বলে, ও আমাকে মনা বলে ওকে ডাকে। ওকে। আমার দুই মেয়ে আমাকে মনা বলে ডাকে। আর দরজাটা দুমদুম করে ঠেলছে, অ্যান্ড ওয়াজ বিট লাইক শেল শকড। অ্যাকচুয়ালি স্বপ্নটা শুরুই হয়েছে ওখান থেকে, ওর চিৎকারের আওয়াজে আমি ওখানে পৌঁছেছি। তার আগে এভরিথিং ইজ ব্ল্যাঙ্ক। আলাম, কী হয়েছে, তুই চিৎকার করছিস কেন এভাবে? মনা, আমাকে বাঁচাও, প্লিজ হেল্প। অ্যান্ড শি ওয়াজ শাউটিং লাইক এনিথিং, মানে একটা বাচ্চা নিজের মাকে কষ্টে পেলে বা ভয় পেয়ে, না নট কষ্ট, ভয় পেয়ে ডাকলে কেমন হবে? আলাম, কী হয়েছে গেল? আই ওয়াজ ট্রাইং টু পুশ দ্য ডোর। বিলিভ মি অরিত্র, I was taken aback by a thud. থরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। দরজা তো বন্ধই ছিল। ও তো ধাক্কা দিচ্ছে, আমি ধাক্কা দিচ্ছি এদিক থেকে খোলার জন্য। যখন আমি ধাক্কাটা দিচ্ছি, দরজাটা ওপেন হচ্ছে, ফাঁক হয় না দরজাটা, যখন আমি নিজের সর্বস্ব দিয়ে জোর লাগিয়ে যদি দরজাটা ফাঁক হচ্ছে, অ্যান্ড ইট ওয়াজ লাইক ইট ব্লোন অন মাই ফেস উইথ আ থার্ড, ধাম করে ভয় পেয়ে উঠেছি। আবার সেম গায়ে দরজাটা, মানে গায়ের জোর দিয়ে আমি দরজাটা খোলার চেষ্টা করলাম। এবার দরজাটা খুলতে পেরেছি ধাক্কা মেরে। মাই ডটার ওয়াজ স্ট্যান্ডিং ওভার হিয়ার, অ্যান্ড এক্স্যাক্টলি দ্য পজিশন ওয়্যার ইউ আর সিটিং, এরকম একটা চেয়ারের মধ্যে, কাঠের চেয়ার ছিল, একটা শ্যাডোই ফিগার। ইট ওয়াজ আ হোয়াইট শ্যাডোই ফিগার, কোনো চোখ নাক মুখ কিচ্ছু নেই, আনটিল দিস পজিশন বসে আছে। আমি আমার মেয়ের হাতটা ধরলাম, ধরে ওকে আমার পেছনে টেনে নিলাম। যে মোমেন্টে আমি ওকে টানলাম আমার পেছনে, ইট লুকড ইন ফ্রন্ট অফ মি, মানে ওই শ্যাডোটা আমার দিকে ঘুরলো, বাট দেয়ার ওয়াজ নো ফেস, ইট ওয়াজ আ কমপ্লিট শ্যাডো। অ্যান্ড দ্য মোমেন্ট ইট ট্রাইড অ্যাটাকিং মি, there was some external pure positive power which I tell and I believe was my guardian angels. Why I am saying guardian angels? কেন all of a sudden যদি আমি guardian angels বলি, লোকে ভাবে ও মা, guardian angels কোথা থেকে চলে আসলো। কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেবো অবশ্যই। আমাকে আমার হাত ধরে টেনে দিল, অ্যান্ড যে মোমেন্ট আমাকে হাত ধরে টানলো, আমি উঠে পড়েছি। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছি আমি ঘরের মধ্যে, অ্যান্ড ঘর পুরো মানে আলো, পর্দা দেওয়া। আই ওয়াজ লাইক শেকিং, আমি এইরকম জিনিস দেখলাম কেন? আমি কাউকে কিছু বলিনি, বিকজ এটা সবাইকে বললে না, নর্মালি ন্যাচুরালি লোকে কি বলবে, বাজে স্বপ্ন ছিল, ঠিক আছে, বলিনি। তো 2-3 সপ্তাহ ধরে এই জিনিসটা আমার মাইন্ডে চলছে, unable to say anything to anybody, মাথায় চলছে। এবার আমি why I did say that particular word guardian angels. December 2023, 24th of December 2023, I am a profession, I was a teacher, and I parallelly I do my own business as well, e-commerce field. তো স্বাভাবিক প্রত্যেকটা
ক্যারিয়ারে একটা আপ ডাউন থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে, যাই হোক। মাই স্কুল ফ্রেন্ড, শি ইজ মাই চাড্ডি বাডি অ্যাজ উই ক্যান সে, শি ইজ স্টিল দেয়ার উইথ মি। ও নিজের পাস্ট লাইফে কিছু এক্সপিরিয়েন্স থাকে যার থ্রু শি হ্যাড গন থ্রু অল দিস প্রসেস। ও বুদ্ধিজমে ওর প্র্যাকটিস করে। তো আমি ওকে বলেছিলাম, দেখ না, কিছুই ভালো হচ্ছে না, ওয়াই থিংস আর গেটিং, মানে হচ্ছে না, মানে ডিলস ক্র্যাক করছি, হচ্ছে না। তীরে এসে তরি ডুবছে। হ্যাঁ, ইটস লাইক দ্যাট। ও বলছে, মনে হয় তোর কোথাও একটা চক্র অ্যালাইনমেন্টের ইস্যু আছে, বিকজ শি প্র্যাকটিসেস। আচ্ছা। আমাকে বলতো একটু মেডিটেশন কর, কুণ্ডলিনী জাগরণ যেটাকে বলি, চক্রা মেডিটেশন। আনলাম ঠিক আছে। সো ফ্রম 2023, 24th of December 2023, I started doing meditation. I used to do shamanic meditation as well as I used to do Kundalini Jagran. আমাকে একটা কথা বলে দিয়েছিল, শ্যামানিক মেডিটেশন যখন করছিস সন্ধ্যে 6টার পরে করবি না। সন্ধ্যে 6টার পর না। ওকে। বিকজ শ্যামানিক মেডিটেশন ইজ, যারা করেছে তারা হয়তো ফিল করবে বা তারা হয়তো জানে, ইটস কাইন্ড অফ তোমাকে যে জায়গাটা নিয়ে চলে যায়, দ্য সোল, মানে যেখানে সোলটা ক্যারি করে নিয়ে চলে যায়, ইটস লাইক আ কাইন্ড অফ ক্রিপি প্লেস মনে হবে। ইটস আ পজিটিভ, বাট অবভিয়াসলি পজিটিভ যেখানে নেগেটিভ সেটা আমি বললামই। তো আমাকে বললো সন্ধ্যে 6টার পরে অ্যাভয়েড করবি, শ্যামানিক মেডিটেশনটা করিস না। ঠিক আছে। I used to do affirmations, manifestation. I believe in all these things very much. Law of attraction মুভিটাও আমি দেখেছি, আর অনেকবার দেখেছি, অজস্রবার। I believe in quantum physics, metaphysics, everything is science related. This is a world which is beyond the science, though it hasn't been explained by science, but it is beyond science. তো যাই হোক, ওখান থেকে শুরু হয়েছিল। দেখার পরে I started understanding who are my guardian angels. আচ্ছা। Everybody know, তুমি হয়তো বিলিভ করবে, each and every person born in this world are guided by their guardian angels. স্পিরিট গাইডস বলুন বা গার্ডিয়ান এঞ্জেলস বলুন, ডিফারেন্ট নাম আছে। ইউনিভার্স বলতে পারে। তো ইউনিভার্স তো সবসময় আমাদের কাছে ডিরেক্টলি আসতে পারে না, তো তার জন্য তিনি নিজের গাইডসদেরকে পাঠান হেল্প করার জন্য, হোয়াট আই বিলিভ। আমি একটু সহজ করে দিতে চাই, যারা গার্ডেন এঞ্জেলসটা বুঝতে পারবে না, ঈশ্বরের দূত। একদম পাতিল যদি বাংলায় বলি। তো আমাদের সাথেই থাকে, কিন্তু আমরা তাদের কমিউনিকেশন বুঝতে পারি না। আপদ বিপদ, সেটা ভালো মন্দ সব ওনারা গাইড করেন, কিন্তু আমরা অ্যাজ এ হিউম্যান বিং বুঝতে পারি না। ইফ উই আর নট অ্যালাইনড টু দেম, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাইন ল্যাঙ্গুয়েজ। আফটার দিস somewhere I still show my gratitude to her because I believe in gratitude, showing gratitude. আজ অবধি আমি এখানেও বলবো, I won't take her name though. I show my gratitude to her because আজকে আমি এখানে বসে আছি, যদি ও আমার লাইফে না থাকতো, ও আমাকে এই জায়গাটা না বলতো, আমি হয়তো কিছুই বুঝতে পারতাম না, আমার লাইফে বোধহয় অনেক মারাত্মক কিছু হয়ে যেত। তো আমি বুঝতে পারলাম who are guardian angels. I started communicating with them. I could understand their sign language, what they were trying to say me. কিছু জিনিস তারা ট্রিমেন্ডাসলি আমাকে দেখাতে আরম্ভ করলো, কি আমি সেটা উল্লেখ করবো না এখানে, বিকজ আই ফিল দোজ থিংস আর ভেরি সিক্রেট। আমি এটা শুধুমাত্র যারা আমার থেরাপিস্ট তার সাথে আমি এটা শেয়ার করি। তো দেখাতে আরম্ভ করলো, আমি বুঝতে পারতাম না। আমি ওর সাথে ডিসকাসও করি, আচ্ছা আমাকে এই পার্টিকুলার সাইনটা কেন বারে বারে দেখাচ্ছে, অ্যান্ড দিস সাইন ইজ হুইচ ইজ লিঙ্কড উইথ ডিমন। ওকে। But that was not shown by demon. My guardian angels were showing me that something like this is coming to your life. You are going to face a massive challenge in your life right now. So you need to resolve that first. তুমি অন্য কিছুতে ফোকাস পরে করবে। First you need to clear first the karma which is coming to you right now first. It was associated with demons. And I was thinking, আমাকে কেন এটা, আমি ওর সাথে ডিসকাসও করলাম যে কেন আমাকে বারে বারে এই জিনিসটা দেখাচ্ছে, কেন শো করছে। বলছে তুই মনে হয় বেশি ভাবছিস এটা নিয়ে, এতটা ভাবিস না। বাট স্টিল হচ্ছে। সাডেনলি আমার মাই মম ওয়াজ কমপ্লিটলি ভেরি মাচ ফাইন। 2024 মে থেকে আমার মায়ের জুন থেকে আমার মায়ের সাডেনলি সিচুয়েশন ডিটোরিয়েট করতে আরম্ভ করলো।
ফিজিক্যালি? ফিজিক্যালি। তার আগে অবধি আমার মায়ের যেহেতু একটু ফ্যাটি লিভারের সমস্যা আছে, থাইরয়েড আছে, তো স্বাভাবিক এই বয়সেতে একটা মেডিকেল চেক আপে থাকে, 3 মাস অন্তর অন্তর একটা মেডিকেল চেক আপে থাকে। তার আগেও তার হেমোগ্লোবিন, প্লেটলেট, এভরিথিং ওয়াজ ভেরি মাচ নর্মাল। অরিত্র, ট্রাস্ট মি, ইনফ্যাক্ট যখন কেসটা ডক্টরসদের কাছে গেছিল, ডক্টরসরা শি গট স্টার্টেড গেটিং ট্রিটেড ইন টিএমসি, টাটা মেডিকেল সেন্টার। ডক্টরস বলছে এই রোগের কোথাও তো একটা বীজ হতে লাগে, দের হ্যাজ টু বি সাম রিজন, হেরিডিটারি, ওয়াই সাডেনলি দিস? আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে এটা কোনো রিজন নেই, বাট স্টিল যেহেতু হয়েছে এখন এটাকে করতে হবে। সাডেনলি হার প্লেটলেট স্টার্টেড ফলিং আপ টু 56,000, হোয়াইট ব্লাডটা এতটা ডেফিসিট হয়ে গেছে? এতটা, ফ্রম 2.5 to 56,000 উইদিন আ মান্থ। ক্রমশ ইট স্টার্টেড ক্রোনোলজিক্যালি গেটিং ডিক্রিজ টিল 26,000। 60,000-এর নিচে যদি প্লেটলেট নেমে যায় সেই মানুষের বাঁচার সম্ভাবনা কমে যায়। She survived in 6,000. 6,000? 6,000 was her last platelet count. When she was going through treatment in TMC, ওনার TMC-তে ওনার ফার্স্ট ট্রিটমেন্ট শুরু হয়, she was diagnosed with severe aplastic anemia, stage 2, bone marrow failure. All of us were shell-shocked. কোনো কারণ ছিল না। ডক্টর বলল মেডিকেলি নট পসিবল। এটা হবে কেন? আমার মামার বাড়িতে কারোর এইসব টাইপের কোনো রোগ ছিল না। তারপর তাকে চিত্তরঞ্জনে শিফট করা হয়। ক্রমশ তার ডিটোরিয়েট করছিল। মাই গড, দে সেভড হার। 6,000-এ, ইনফ্যাক্ট 15,000-এর নিচে আসলে লোকের ব্লিডিং শুরু হয়ে যায়। শি নেভার ব্লিডেড। চামড়া ফেটে রক্ত বেরোয়? না, এনিওয়ে, দাঁতের থেকে হতে পারে, নাক দিয়ে, মুখ দিয়ে, থ্রু মোশন, এনিওয়ে। ডক্টর বললেন ইজ শি ব্লিডিং? আই সেড নো। বলে দিস ইজ মিরাকল, এই পেশেন্টের থাকারই কথা না। সেখান থেকে তার ট্রিটমেন্ট হয়ে, তার কিমো ট্রিটমেন্ট, ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা ট্রিটমেন্ট হয় ATG, যেখানে তার বডিতে হর্স প্রোটিন ইনডিউস করা হয়। হর্স হর্স প্রোটিন বা র্যাবিটটা কম খুব বেশি কি বলবো ইনফেকশিয়াস হয়, যেটা বয়স্ক লোকজন নিতে পারে না। হর্স প্রোটিন তাকে ইন্ট্রোডিউস করা হয়, তার বডিতে ইনফিউজ করা হয়। ডক্টর বলেছিলেন এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম ট্রিটমেন্ট, যদি এটা না নিতে পারে পেশেন্ট তাহলে উই আর হোপলেস। তার সাথে তার কন্টিনিউয়াস না হলেও তার 150 ওপরে তার ট্রান্সফিউশন হয়ে গেছে। 150 units, I'm telling. Platelet as well as RBC, red blood as well as white blood. যেখানে WBC ক্রমশ ফল করা উচিত ছিল, ভগবানের দয়াতে WBC was good, neutrophils were good. ডক্টর বলছে এরকম পেশেন্টের হাউ aplastic anemia is possible, severe, that to severe second stage. তখনও বুঝতে পারিনি কি হচ্ছে। হসপিটালে শি ওয়াজ অ্যাডমিটেড ফ্রম, মানে 1.5 মাসের মতন হসপিটালে ভর্তি ছিল। 1st of October সে বাড়ি আসলো। ফ্রম 11th of August 2024 শি ওয়াজ অ্যাডমিটেড অ্যান্ড 1st of October সে বাড়ি আসলো। অ্যান্ড দেন শি ওয়াজ, এখনও প্রায় মাঝে সাঝে, খুব রেয়ার, বাট ট্রান্সফিউশনে কখনো যেতে হয়। মেডিকেলি হার কন্ডিশন হ্যাজ ইমপ্রুভড as doctors have said, but since যেহেতু অলরেডি বডি একটা তো ধকল দিয়ে গেছে, তো she would never get up in that way she used to be, but she's good, going through chemo medicines and all. তো তারপরে হলো মা হসপিটাল থেকে আসার পরে অল অফ আ সাডেন আমার শাশুড়ি মা অসুস্থ হলো। আচ্ছা। তার অনেক 2017-এ তার একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল, সেই মেডিসিনটা উনি খেতেন। সাডেনলি দেখা গেল ওই মেডিসিন থেকে তার নাকি আলসার হয়েছে। অ্যান্ড আলসার মানে হ্যাভক আলসার, যেটা প্রায় ওনার লিভার ছাড়িয়ে, কিডনি ছাড়িয়ে, লিভার ছাড়িয়ে চেস্ট অবধি নাকি চলে যাচ্ছে। ম্যালিগন্যান্ট লেভেলে পৌঁছে গেছে।
ওনার ডক্টর শেল শট কি এই মেডিসিনে আলসার হওয়ারই কথা না। আলসার কেন হবে? শি ওয়াজ গোয়িং থ্রু সেম, ওনারও আমার মায়ের মতন সেম কন্ডিশন, প্লেটলেট অ্যান্ড ব্লাড খুবভাবে এফেক্ট হওয়া আরম্ভ হয়ে গেছে। তা আমরা একটা ভয় পেলাম, এখানেও কি আবার সেম জিনিস হচ্ছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ যেটা আমরা বলি। তো যাই হোক, তার ডায়াগনোসিসে বোঝা গেল শি ওয়াজ সাফারিং ফ্রম আলসার, এসব যেখানে হওয়ার কথাই না। তিনি প্রায় হসপিটালে বলতে গেলে 1 মাসের মতন অ্যাডমিটেড ছিলেন, গ্যাপ দিয়ে দিয়ে। সাডেনলি উনি ঠিক হওয়া হতে হতে আমার শ্বশুর মশাই পড়ে গিয়ে হিপ জয়েন্ট ক্রাশ, বিচ্ছিরি ভাব। একটার পর একটা ভয়ানক অ্যাটাক। January, February, he had to go through a major surgery. এই বছর 2025 year. ওনাদেরকে সার্ভাইভ করিয়ে নিয়ে আসা হলো। Things started happening with me from April. I'm telling you the span. Why I'm telling you, giving you the time span. I'll come into that. আসবো, তাহলে তুমি বুঝতে পারবে। এপ্রিলের শেষ বা মে মাস থেকে, কেন আমি দেবদীপদার কাছে ওই 11 তারিখে দেখে আমি 14তে গেছিলাম ওনার স্কেডিউল পাওয়ার পরে। তো আমি ওই স্বপ্নটা দেখেছিলাম তার 3 সপ্তাহ আগে। দ্যাট ওয়াজ অলরেডি এপ্রিল এন্ড। I exactly don't remember the date, but that was এপ্রিলের শেষ, মানে ওই 25, 26 থেকে ধরে না, কেন 3 weeks কাউন্ট করলে তাই হচ্ছে। তো প্রত্যেকটা যে যদি আমি দেখতে যাই, যদি টাইম স্প্যানটা দেখি, তো 1 মাসের গ্যাপ। তো তারপরে আমি ওই ইনসিডেন্টটা 3 weeksের যেটা বললাম, যে 3 weeks আগে যে ইনসিডেন্টটা দেখলাম, যেটা স্লিপ প্যারালিসিস আমার হলো, তো সেটা নিয়ে আমার যে ক্রিপি সিচুয়েশনটা আমি লাগলো, তো আমি মনে হলো যেটা নর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার তো হবে না। তো সেখানে আমার ওই তখন যেহেতু 11th মেতে আমি ওই পডকাস্টটা দেখলাম, তা আমার মনে হলো যে এখানে যাওয়াটা আমার উচিত। বেসিক্যালি আমার মন বলল হি ইজ দ্য রাইট পারসন টু গাইড মি। আচ্ছা, কেন অ্যাস্ট্রোলজিক্যাল তো আমি আগেও দেখিয়েছি, কিন্তু কোনো লাভ তো হয়নি। বাট আমার মন কোথাও বলল যে এনাকে একবার ট্রাস্ট করে দেখ, হতে পারে এখান থেকে কিছু তুই সলিউশন পেলেও পেতে পারিস। আনটিল দেন অলসো আই হ্যাড নো আইডিয়া দ্যাট থিংস আর রিলেটেড সামওয়্যার টু প্যারানর্মাল অর সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ থিঙ্কিং ইট ওয়াজ অল অ্যাবাউট স্টার্স অর প্ল্যানেটস, হয়তো থিংস ওয়ার নট ইনটু আ। ইনফ্যাক্ট এতক্ষণ পর্যন্ত তুমি যে ঘটনাটা আমাকে বললে, এখানে আমার কোথাও মনে হলো না যে তোমার মধ্যেও এই সেন্সটা কাজ করেছে যে এগুলো প্যারানর্মালি কানেক্টেড। মানে নর্মালি কোনো মানুষেরই হয়তো সেটা বোঝা সম্ভব। একদমই তাই। তো 14th of May আমি যাই হোক, আমি দেবদীপদাকে আমি পডকাস্টের থ্রু জানতে পারলাম, উনি বললেন থ্রু ফেসবুক আমি ওনাকে কানেক্ট করতে পারি। তো আমি থ্রু ফেসবুক ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, ওনাকে আমি মেসেজ করলাম যে আমার আপনার নাম্বার আর্জেন্টলি চাই। তো যাই হোক, উনি ব্যস্ত মানুষ, 3 বার আমাকে মেসেজ তারপরে করতে হয়েছিল। তারপরে যথারীতি উনি যেই দিন আমাকে নাম্বারটা দিলেন, কোনোভাবে তোমারই একটা পডকাস্ট দেখছিলাম, ইট ওয়াজ রিলেটেড টু বিহারের ওনার সাথে একটা দেখছিলাম, ওখানে তুমি দেবদীপদার নাম্বারটা আমাকে ওখানে তুমি দিয়েছিলে, ওখান থেকে আমি নাম্বারটা পেয়েছি। তারপরে উনিও নাম্বারটা আমাকে জাস্ট হাফ অ্যান আওয়ার পরে উনিও শেয়ার করলেন। আচ্ছা, থিংস আর সো মাচ অ্যালাইন্ড। দেবদীপদাকে ফোন করলাম, ফোন করে আর আমাকে 14 তারিখে ডেট দিলেন, সন্ধ্যাবেলা বাবার সাথে গেলাম। যখন বাড়িতে ঢুকলাম, তো নর্মাল যেরকম একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা ওনার চেম্বারটা একদম ডিফারেন্ট, একদম আলাদা। তা ওনার একটু কনস্ট্রাকশনও যেহেতু চলছিল ওই সময়, তো দেবদীপদা আসলেন, বসলেন, ওনাকে আমি আমার ডেট অফ বার্থটা দিলাম। আমি আর আমার হাজব্যান্ডের ডেট অফ বার্থ নিয়ে আমি গেছিলাম বেসিক্যালি চার্ট নিয়ে, যে ওনার সাথে আমি ডিসকাস করব, কেন যেহেতু ইস্যুটা আমাদের মাঝখানে হচ্ছিল। ওনার সাথে কথা বলতে বলতে সাডেনলি মনে হলো আমার বুকটা ছাপ করে উঠলো, একটা স্পাইন চিলিং একটা ফিলিংস হলো আমার। আমি দেবদীপদাকে কথাটা শেয়ার করলাম যে দেবদীপদা আমার কেমন একটা আনইউজুয়াল ফিলিং হলো তোমার সাথে এই কথাটা বলতে বলতে, আমাদের ব্যাপারে ডিসকাস করতে করতে। দেবদীপদা আমার ব্যাপারে বলছিলেন যে তোমার এটা মানে এটা লাগে, মানে এটা ভালো লাগে, এটা হওয়া ঠিক আছে, আমার টাইম রেকটিফিকেশন করছে। তারপরে আমার প্রচণ্ড চার্টে
কি বলো ওটাকে, কেতু নাকি প্রচণ্ডভাবে ইটস ভেরি মানে প্রভাবশালী যেটাকে বলতে লাগে। আর আমার জন্ম হচ্ছে একদম ঘোর অমাবস্যার রাতে। তো সেসব নিয়ে কথা বলতে বলতে একটা স্পাইন চিলিং মনে হলো। তো স্টিল আমি তখনও জিনিসটাকে অতটা নিলাম না। আমি ভাবলাম হয়তো হয় না যে জিনিসগুলো দেখতে দেখতে মাইন্ডের মধ্যে একটা ব্যাক অফ দ্য মাইন্ড সাবকনশিয়াস মাইন্ডে চলছে বা কিছু। তো আমি বলছে তোমার এইখানে ফিল হচ্ছে এখন? আমি বললাম হ্যাঁ। সেকেন্ডের জন্য ফিল হলো। দিস থিংস আর মানে এটা প্রলংডভাবে চলে না, সাডেনলি ফিল হয়, সাডেনলি করে চলে যায়। তো যাই হোক, কথা বললাম বলতে বলতে তারপরে ওনার আরও যেহেতু অ্যাপয়েন্টমেন্টস ছিল, তো উনি বললেন যে তারপরের দিনই নেক্সট দিন 15th of May উনি বললেন যে রাত্রি 10টার সময় উনি আমার সাথে গুগল মিটে ভয়েস কলে কথা বলবে। আমারটা উনি বললেন, আমার হাজব্যান্ডেরটা তখন উনি বলেননি। যথারীতি নেক্সট ডে রাত্রিবেলায় রাত্রি 10টার সময় ওনার সাথে গুগলে কথা মানে গুগল মিটে ওনার সাথে ভয়েস কলে কথা হলো। উনি কিছু কথা বললেন। আমার হাজব্যান্ডের শ্রাপিত দোষ ছিল। শ্রাপের দোষ? সেটা উনি বললেন যে শ্রাপিত দোষটা মহাকালের পুজো করলে, মহাদেবের পুজো করলে, সত্যি মনে পুজো করলে, জাস্ট মাথায় জল দিলে ওনাকে রেগুলার করতে হবে, এটা আস্তে আস্তে কেটে যাবে। সেকেন্ড উনি বললেন ওনার বংশদোষ ছিল। বংশদোষ? আচ্ছা। বংশদোষ জিনিসটা কি আমি লাইফে ফার্স্ট টাইম শুনছি। বংশদোষে উনি আমাকে বললেন যেটা হচ্ছে জেনারেলি, উনি তখনও তো আর সেটা অ্যাজামশন ছিল। আরেকটা জিনিস যেটা আমি তোমাকে বলে দিই অরিত্র, আমি যেদিন 14th গেছিলাম, আমি সেই দিনই ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 21st of May উনি আমার বাড়িতে এসে বাস্তু ভিজিট করবে। আমার কোথাও মনে হয়েছিল যে বাড়ি হয়তো বাস্তুটা এদিক ওদিক হয়েছে, হয়তো কিছু একটা হয়তো ইস্যু হতে পারে, কেন আমরা অ্যাকচুয়ালি এখনও নিউ টাউনে থাকছি, তো ভাড়া বাড়িতে এখন আছি, আমাদের নিজস্ব এখন কনস্ট্রাকশন হচ্ছে নিজেদের ফ্ল্যাটের। তো স্বাভাবিক ভাড়া বাড়িতে আছে, তো হতে পারে ভাড়া বাড়িতে তো অত সব দেখে তো সম্ভব হয় না, তো স্টিল যতটা তাও হয় সম্ভব। তো আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, উনি আসা ছিল, উনি বলে দিয়েছেন আরেকজনকে উনি সাথে আনবেন। আমি বুঝে গেছি উনি কাকে আনবেন। আমি ওনাকে বললাম শান্তনুদাকে আনবেন? বলছে হ্যাঁ। কেন আমি আপনার মানে তোমার ওই পডকাস্টটা দেখে গেছি, তো এভরিথিং ওয়াজ অ্যালাইন্ড। তো তখনও বুঝিনি। তো যাই হোক, 15th উনি আমাকে বংশদোষের ব্যাপারটা বললেন। এখনও বংশদোষটা কী দোষ সেটা তখন উনি বলতে পারেননি। বেসিক্যালি উনি যেটা সাসপেক্ট করেছিলেন তখনও উনি আমাকে সাসপিশনটা বলেননি, ভয় পেয়ে যাব বলে। তো যাই হোক, উনি 21st আসলেন। উনি জাস্ট একটা আমাকে কথা বলে দিয়েছিলেন, এই যে আপনি আমার সাথে দেখা করে গেলেন, আমার সাথে আপনার কথা হলো, হতে পারে আপনি আনইউজুয়াল কিছু ফিলিংস হতে পারে, নাও হতে পারে, কিন্তু হলেও হতে পারে, আচ্ছা। চান্সেস বেশি। মানে আনইউজুয়াল ফিলিংস মানে বলছে এমন কিছু ভয়ের কিছু নেই, হতে পারে। তো যাই হোক, উনি অতটা তখন কিছু বলেননি। তো আমি বললাম যে ঠিক আছে। তো উনি 21st of May ওনারা আসলেন, উনি আর শান্তনুদা আসলেন, এসে বসলেন। ওনারা তো আর ওই সব মিটার নিয়ে বা ওই সব নিয়ে তো উনি আসেন না, ওনারা মানে দেয়ালে হাত দিয়ে যেইভাবে একটা স্পিরিচুয়াল লোক যেভাবে করে সেইভাবে করেন। তো করলেন, করে এসে শান্তনুদার মুখটা দেখে আমি কিছু ফিলিংস ঠিক বুঝলাম না। আচ্ছা। ওনার মুখটা দেখে আমি বুঝলাম যে কিছু তো ব্যাপার আছে। আমার বেডরুমে উনি ঢুকলেন না, উনি প্রত্যেকটা ঘরের বেডরুমে ঢুকেছেন, আমার বাড়ির ঘরের বেডরুমে ঢোকেননি। কেন ঢোকেনি আমি বলছি। দেবদীপদা যখন আমাকে বললেন যে একটু আনইউজুয়াল ফিলিং হতে পারে, ফিলিংস হতে গিয়ে আমি কি বুঝেছি, আমার মনে হচ্ছিল যে সাডেনলি আমি যখন দরজা দিয়ে বেরোচ্ছি কিছু একটা সরে গেল। দেবদীপদার চেম্বারের দরজা দিয়ে যখন না। বেরোচ্ছিলে? আমার বাড়িতে আসার পরে আচ্ছা। দেবদীপদার সাথে কথা বলার পর দেবদীপদা যখন আমাকে ওয়ার্নিং দিলেন, তারপরের এটা ইনসিডেন্ট। আচ্ছা। তখন তার আগে তখন আমি বুঝি আমি হয়তো কিছু ভ্রম হবে। আমার বিছানার উপরতে মনে হলো কিছু একটা সরল। এটা 20 তারিখে হয়েছিল, 21 তারিখ ওনারা এসছেন। আসার পরে যথারীতি আমি ওনাকে বললাম, আমি ওনাকে ফিলিংসটা বললাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার হাজব্যান্ড তোমার বাড়িতে যখন আসে তা থাকে তখন কেমন সিচুয়েশন। বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ড যখন আসতো বাড়িতে প্রচণ্ড ঘরটা ভারী হয়ে যেত। ও যখন অফিসে থাকছে এভরিথিং ইজ নর্মাল, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই, তর্ক বিতর্ক কিচ্ছু নেই, ওভার দ্য ফোনও না। ও
ও যে মোমেন্টে বাড়ি ঢুকতো, বাড়ির আবহাওয়াটা প্রচণ্ডভাবে ভারসাম্য একটা ব্যাপার হয়ে যেত, প্রচণ্ড হেভি একটা ফিলিংস হতো। আর ইনফ্যাক্ট আমার মেয়েরাও বলতো যে পাপা আসলেই কেমন না একটা ইরিটেশন ব্যাপার ছাড়া, কারণ আমার মেয়ে একজন ক্লাস 6-এ, একজন ক্লাস 4, তো 6 মানে অনেকটাই বুঝতে শিখে গেছে। আমাদের মধ্যে কমিউনিকেশন অনেকটাই বলতে গেলে কম, এমন ইরিটেশন লেভেল পৌঁছে গেছিলো আমাদের। আর এই আনন্যাচুরাল বিহেভিয়ারের জন্যই আমি, যার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পটা আমি দেবদীপদার কাছে গেছিলাম, মনে ছিল আমি লোকটাকে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, ইন আ ভেরি ব্যাড সেন্স। আমি এখানে এই পাবলিক প্ল্যাটফর্মে বলতে পারছি না, চাইছি না ব্যাপারটা, ভেরি ক্রিপি। আমি ওনাদেরকে যখন শেয়ার করছিলাম, ওনারা সব ঘর ঢুকে দেখলেন, দেখে বললেন যে আমাদের ঘরের ঠাকুর ঘরটা হচ্ছে খুবই সুন্দর জায়গা, ঈশান কোণে। ইনফ্যাক্ট যেদিকে মুখ করে যে ঠাকুর পুজো করবে সেটা খুব ভালো। তারপরে রান্নাঘর, সব কিছু, জাস্ট একটু কিছু জিনিসের ডিরেকশন উনি বললেন যেটাকে চেঞ্জ করবেন একটু, তাহলে বাকিটা ঠিক হয়ে যাবে। বলছে কোথাও এইটার জন্যই কিছু জিনিস আছে যেটা এম্পাওয়ার করতে পারছে না। এবার আমি আসছি কি বললেন উনি, আই ওয়াজ শেল শকড, গায়ে আমার কাটা দিয়ে উঠেছে, যেটা ভেবেছিলাম আমার সাথে যাতে কোনোদিন না হয়। He said my husband was partially possessed from past 43 years. বিগত 43 বছর ধরে তোমার হাজবেন্ড পজেসড? আর সেটা ওরা কেউ জানেন। আমাদের মাঝখানে ঝুট ঝামেলা হতো। ফর এক্সাম্পল আমি বলবো, এই যে বললাম যে হানিমুন থেকে আসার পর, ইনফ্যাক্ট হানিমুনেও আমাদের মাঝখানে ঝামেলা হয়েছিল, বিয়ের আগেও খুটকার ঝামেলা হয়েছে। বললাম যে বিবাহিত মানে হয় না যেটা ছোটো মোটো, এটা ছোটো মোটো আমার মনে হতো, কিন্তু দেয়ার ওয়াজ সামওয়ান হু ওয়াজ নট টলারেটিং মাই প্রেজেন্স ইন হিজ লাইফ। যেখানেই যাওয়ার হতো, বাড়ির থেকে বেরোনো 2 ঘন্টা আগের আমাদের মাঝখানে ট্রিমেন্ডাস ঝামেলা, মার কাট, লাগেজ আনপ্যাক করে দেওয়া। ইনফ্যাক্ট 19th of April 2025 আমরা শান্তিনিকেতন গেছিলাম মেয়েদেরকে নিয়ে, এক্স্যাক্ট সেম জিনিস হয়েছিল। গেছি, বাট ঝামেলা হয়ে যাওয়ার পরে কি হয়, একটা মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায়। জিনিসটা যতটা স্মুথ থাকার থাকে, স্মুথ থাকে না, স্বাভাবিক ব্যাপার। একটা মেন্টাল ডিস্ট্রটেড হয়ে যায়, ইউ গেট ইরিটেটেড অ্যাবাউট দ্যাট পার্সন, খেতে মানে তোমার মনে হয় এরকম টাইপের একটা বিতৃষ্ণা চলে আসে, যেটা এই জিনিসগুলো হতো। বাইরে যখন বেরোচ্ছি নর্মাল থাকতো, কিন্তু ঘরে আমাদের রিলেশনশিপ ওয়াজ নেভার নর্মাল। এবার আমি কেন বলছি ওয়াই 43 years of possession, বংশদোষ ওখান থেকেই। মোর দেন 100 years আগে আমার ওর ঠাকুরদা যিনি মারা গেছিলেন, উনি যেই দোষটা পেয়েছিলেন, এখন জানা নেই ওই সময় কি করা হয়েছিল, সম্ভবত হয়তো সাধ্য শান্তিটা সেভাবে করানো হয়নি। উনি ত্রিপাদ দোষ পেয়েছিলেন, যেটা আমি ডিউরিং রিচুয়াল জানতে পেরেছি যখন আমাদের ক্লেন্সিং হয়েছে। ত্রিপাদ দোষটা কি এক্স্যাক্টলি উনি বেটার বলতে পারবেন, আমি ওই জনরাতে ঢুকবো না, কেন আমার কাছে এটা বলার মতন জায়গায় আমি নেই, আই এম নট দ্যাট এক্সপার্ট। আর যেহেতু ক্লিয়ারেন্স করা হয়নি, আমার হাজব্যান্ডের বার্থের পরে কোনোভাবে ওর বার্থের চার্টের সাথে ওনার যেটা হয়, আমরা যেটা বলি যে স্পিরিট যদি দেখে যে তার এনার্জি আর আমাদের চার্টের সাথে কিছু একটা মিল খেয়ে যাচ্ছে, তো ওরা স্টাক হয়ে যায়। আমার হাজব্যান্ডের সাথে সেটাই হয়েছে। এতগুলো বছর সেই আত্মাটা মুক্তি পায়নি, যেহেতু তার শ্রাদ্ধ শান্তি ঠিকভাবে হয়নি। এখন মাথায় কোয়েশ্চেন স্বাভাবিকভাবে আসবে। আমার যেটা এসেছিল যে ওর আগেও তো ওর দাদা এরা ছিল, মানে ওর যে কাকা, তো ও পরে হয়েছিল, ওর আগে ওর দিদি ছিল, বা ওর কাকার যে ছেলে সে বড়, সে ছিল, ওদের সাথে কেন না, ওর সাথে কোনোভাবে জিনিসটা ম্যাচ আপ হয়েছিল। বার্থ চার্ট যেটা আমি বলবো, অ্যান্ড হি ওয়াজ পার্শিয়ালি পজেসড ফ্রম দ্যাট টাইম। আর এটা আমি তখন থেকে ফিল করা আরম্ভ করলাম, এই যে জিনিসগুলো ঝামেলাগুলো হচ্ছে। আর এই যে বললাম যে ভারী কি ব্যাপারটা, ও বাড়িতে ঢুকলেই হতো, মেয়েরা পর্যন্ত বলতো। নর্মাল মানুষের কাছে ন্যাচারাল, ও হয় কোনো লোক নেগেটিভ পার্সোনালিটি, এরকম টাইপের লোক বলে চালিয়ে দেবে, কিন্তু নেগেটিভ পার্সোনালিটি তো এমনি হয় না, দের হ্যাজ টু বি আ রিজন বিহাইন্ড এভরিথিং।
তো আমার তারপরে ফিল হওয়া আরম্ভ করলো আমি আমার হাজব্যান্ড শুয়ে আছি, মাঝখানে কেউ একজন শুয়ে আছে। স্বাভাবিক ব্যাপার, আমাদের ফিজিক্যাল রিলেশনশিপটা সেভাবে আর খারাপ হতে লাগলো। আমি ফিল করতে আরম্ভ করলাম, আর এটা আমাকে দেবদীপদা, শান্তনুদাও বলেছিলেন যে যেই মোমেন্টে এরা, কেন ওনারা যে বাড়িতে ঢুকে গেছেন, এনার্জি তো বুঝে গেছে যে একটা পজিটিভ এনার্জি বাড়িতে ঢুকে গেছে জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। বলছে এবার কিন্তু ওরা এবার প্রকাশ্যে আসবে, যেটা এতদিন হিডেন চলছিল আর হিডেন চলবে না। মানে তুমি তোমার আর তোমার হাজবেন্ডের মাঝখানে যে কাউকে ফিল করতে পারছিলে, এটা দেবদীপদা এবং শান্তনুদা যাওয়ার পর। ওকে, আই ক্যান ফিল সামবডি ওয়াজ স্লিপিং বিটুইন আস। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, আই ক্যান ফিল আ শ্যাডো জাস্ট মুভিং অ্যাবভ মাই হেড লাইক এন গ্লিমস। চোখ বন্ধ করলে তো আলোটা তো বোঝা যায়, আমি তো চোখ বন্ধ, লাইট জ্বলছে তো ঘরে, তো কিছু একটা মুভমেন্ট হলে, যে আমার হাতের সামনে তো একটা মুভমেন্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি, কিছু মুভমেন্ট হলে তো বুঝতে পারছি, ফ্র্যাকশন অফ সেকেন্ডে। তো আর শান্তনুদা একটা কথা বলে যাচ্ছে যে আপনাকে দেখে আমার খুব একটা ভালো ঠেকছে না। উনি আমাকে দেখে, তো ওনার তো কাজই এটা, ওনার সামনে তো আমি আবরণে থাকতে পারবো না। আমি ভেবেছি হয়তো শারীরিক কিছু, হয়তো কেন এত মাস ধরে আমি ঠিকভাবে শুতে পারছি না, মেয়ের ওই ইনসিডেন্টটা দেখার পরে শুতে পারছি না। তারপরে এই ঝামেলা, আর ক্রমশ ঝামেলা এগোচ্ছে আর খারাপ হচ্ছে। তো বললো আমি আপনাকে কালকে জানাবো, আমি আজকে মেডিটেশনে না বসলে আমি কিছু বুঝতে পারবো না বা বলতে পারবো না, বলাটা ঠিক হবে না। পরের দিন উনি আমার সাথে কথা হলো, বললেন আপনার হাজবেন্ড, আপনার বাড়িতে একটা স্পিরিট না, অ্যানসেস্টার মেল স্পিরিট আপনার বাড়িতে তো আছেই, আপনার হাজবেন্ডের সাথে আপনিও পার্শিয়ালি পজেসড আছেন। তুমিও পার্শিয়ালি পজেসড? আমি তোমার সাথে যখন কথা বলছিলাম আমি তখনও পার্শিয়ালি পজেসড ছিলাম। প্রথমবার যখন তোমার সাথে আমার কথা হয়েছিল, ওই কারণেই আমি তোমাকে তখন বলেছিলাম যে আমি এটা করতে চাই না। আর আমি পার্শিয়ালি পজেস শুনে আমার হাত পা ঠান্ডা। ও যে তোমার পজেশনটা এটা নর্মাল না, তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার হাজবেন্ডেরই তরফ থেকে কোনো একজন লেডি, যেটা উনি তখন, কেন আস্তে আস্তে জিনিসগুলো পৃষ্ঠাগুলো খোলে, রাইট? একবারে তো আর পৃষ্ঠা করা, কেন স্বাভাবিক এরা কখনো সামনে আসতে চাইবে না, তাহলে তো উদ্দেশ্য সফল হবে না। একজন লেডি, একজন মেল স্পিরিটকে তোমার উপরে চালান করা হয়েছে, অ্যাক্সিডেন্টাল কেস ফ্রম মর্গ। আমার কাছে ছবিটা এখনো আছে। আমাকে জাস্ট শান্তনুদা একটা কথাই বললো যে আমি তোমার সাথে কি কি হচ্ছে আমাকে বলো। আমার সাথে অনেক কিছু আগেই স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু তখন আমি জিনিসগুলো বুঝতে পারছিলাম না। ওনারা যাওয়ার পরে যেটা হওয়া আরম্ভ হলো, আমি আসছি ক্রোনোলজিক্যালি একটার পর একটা, সেটা হচ্ছে উনি বলেছিলেন আমরা যে বেরিয়ে যাচ্ছি এরপরে কিন্তু জিনিসগুলো আরম্ভ হবে আরও বেশি করে। আরম্ভ কি হলো, সেদিন দুপুরবেলার থেকেই মা টিভি দেখছিল, সাডেনলি টিভি অন অফ অন অফ অন অফ অন অফ অন অফ অন অফ কন্টিনিউয়াস 1 থেকে 1.5 ঘন্টা চলছে। আমরা কিন্তু কেউ কিচ্ছু করছি না। আমার মেয়ে প্রজেক্ট করবে বলে ল্যাপটপ নিয়ে খোলা হচ্ছে, আগের দিন রাত অবধি ল্যাপটপটা চলছিল, ল্যাপটপ চলা বন্ধ। ল্যাপটপ অন হচ্ছে, আমি পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু স্ক্রিন ব্ল্যাঙ্ক। আধা ঘন্টা চললো, নিজেই অন হলো। মাইন্ড ইট, আমি তোমাকে বলে দিচ্ছি আমার বাড়িতে কোনো ফ্লিকারিং হচ্ছিল না। কেন হচ্ছিল না? বিকজ স্পিরিটসগুলো আমার সাথে ছিল, আমার হাজব্যান্ডের সাথে ছিল। ওরা অলরেডি যেহেতু একটা বডি পজেস করছিল, তো ওরা এনার্জিটা আর বাইরের থেকে নিচ্ছিল না, তাই জন্য লাইট ফ্লিকার করতো না। কেন এই কোয়েশ্চেনটা আমি ওনাকে করেছিলাম, শান্তনুদাকে। উনি বলেছিলেন তোমার বাড়িতে লাইট ফ্লিকার করবে না। হলো সেই দিনই সন্ধেবেলা আমাকে শান্তনুদা বললো যে তোমার এই 1 সপ্তাহের মধ্যে ম্যাসিভ রক্তক্ষয়ের একটা ব্যাপার আছে। বাড়ির থেকে বেরোনোর সময়, আই এম আ ওয়ার্কিং পারসন, আমাকে জানিয়ে বেরোবে, তার আগে বেরোবে না, ঠিক আছে? সেই দিন সন্ধেবেলায়, আমি যেদিন ওনারা গেলেন সেই দিন সন্ধেবেলায় পরপর ঘটনাগুলো ঘটছে। আমি বেরোলাম, সাডেনলি আমার মনে হলো যে
হনুমান চালিসাটা ক্যারি করলাম। মাও বললো ক্যারি কর, কেন মাও তো জিনিসগুলো শুনেছে, এবার তো মাও বুঝতে পারছে ব্যাপারগুলো। ক্যারি করলাম। আমাদের বাড়ির থেকে বেরিয়েই, রাস্তা দিয়ে বেরিয়ে সামনে একটা চৌমাথা আছে যেখানে সিগন্যাল আছে, যে কোনো সিগন্যাল দেখবে 49 সেকেন্ডসের মতন থাকে, ইফ আই এম নট রং। 49 অবধি থাকে, তারপরে আবার 00 হয়। প্রত্যেকটা টাইম লাগে। বিশ্বাস করবেন অরিত্র, আমি যেই মোমেন্টে সিগন্যালের সামনে গেলাম, পৌঁছালাম, আমার হাজব্যান্ড না কিন্তু, ও বেরিয়ে গেছে, আমি বুঝতে পারলাম এক রাশ গাড়ি আমার দিকে চলে আসছে উদ্দেশ্য করে আমাকে মারবে বলে। অথচ কিন্তু তখন সিগন্যাল স্টার্ট হওয়ার কোনো কথাই না, তখন সিগন্যাল পড়েছিল, ওখানে তো দেখা যায়। আই ওয়াজ শেল শকড। আমি ওখানে থতমত হয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন আমি একটা স্লিং ব্যাগ নিয়েছিলাম, যেটা ব্যাগটা আমি এইভাবে ক্রস মেথডে রেখেছিলাম, আর হনুমান চালিসাটা আমি সামনের দিকে রেখেছিলাম। যখন আমি ঘুরে দাঁড়িয়েছি তো স্বাভাবিক হনুমান চালিসাটা আমার সামনের দিকে পড়েছে, গাড়িগুলো যেগুলো আমার দিকে তেড়ে আসছিল ওগুলো আমার দিকে না তেড়ে এসে আমার পাশ দিয়ে ডেভিয়েট হয়ে গেল, অ্যান্ড উইদিন আ সেকেন্ড গাড়িগুলো আবার দাঁড়িয়ে গেল। এটা কি কোনো রকম ইলিউশন হচ্ছিল না, সত্যিই ঘটেছে? আমার এটা ইলিউশন হয়েছে মনে হচ্ছিল, কিন্তু আমি যখন শান্তনুদাকে কথাগুলো বললাম, শান্তনুদা প্রথম কথা বলল যে, যেটা দেবদীপদাও বলল, যে এক তো তুমি যেটা ওটা ট্র্যাভেল করেছিলে আমার মেয়েকে নিয়ে, তোমার সোল ট্র্যাভেল করছিল ওটা, ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, সবার মধ্যে থাকে না, তোমার মধ্যে আছে, ইউ ক্যান কমিউনিকেট উইথ দিস ওয়ার্ল্ড, উইথ দ্য আদার ওয়ার্ল্ড। আর এটা যেটা হচ্ছে, এটা হ্যালুসিনেশন না, ইলিউশনও না। আমার হাজব্যান্ডকে আমি বলছি সেকেন্ডের মধ্যে কি করে ট্রাফিক, ও তো দেখছে যে সেকেন্ডের মধ্যে ট্রাফিকটা উঠলো আর নামলো, কিন্তু ওর কাছে কোনো ব্যাখ্যা নেই। সায়েন্স তো, ওকে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, লজিক নিয়ে কাজ করে, ঠিক আছে, কোথাও মানছে কিন্তু আবার কোথাও না মানতে নারাজ, না হতে পারে না, ঠিক আছে। বলছে তুমি চলো দেরি হয়ে যাচ্ছে, আমরা একটা কাজে বেরিয়েছিলাম, দেরি হয়ে যাচ্ছে, তো যাই হোক, কিন্তু মাথায় আমার চলছে, আমি এসে শান্তনুদাকে, দেবদীপদাকে পুরোটা শেয়ার করছি। তারপরে যেটা আরম্ভ হলো, ওই দিন পরের দিন রাতে আমি তারপরে থেকে ঠাকুর ঘরে শোয়া আরম্ভ করলাম, হনুমান চালিসা, শিব, তারপরে আমাকে শান্তনুদা কিছু মন্ত্রাস বলে দিয়েছিল, ওই মন্ত্রাস তুমি বলবে শুতে আর শোয়ার সময় আর ওঠার পরে। আর বলেছিল, আমি একটা সাবঅ্যাপটিক্যালে ছিলাম অফ মেডিটেশন আমার মায়ের ওই টাইমটার থেকে, হচ্ছে স্টার্ট ইউর মেডিটেশন ওয়ান্স অ্যাগেন, ঠিক আছে। উনি আমার অরা লক করে দিত, কেন অরা লকিংটা আমি জানতাম না, উনি এখন শিখিয়ে দিয়েছে তো সেগুলো আমার বডি, দেহবন্ধন করা, ফ্যামিলির সবাই, কেন দেহবন্ধন আমি বলছি দরকার পড়েছিল। সাডেনলি পরের দিন রাতে আমি শুয়ে আছি, আমি রাতে শুতে পারতাম না অরিত্র, শুলে অত্যাচার বেড়ে যেত। কিরকম অত্যাচার? শুয়ে আছি, সাডেনলি আমার মনে হচ্ছে আমার বুকের ওপরে কেউ বসে আছে, বুকের ওপরে বসে আছে আমার পুরো, আর যে মোমেন্টে বসেছে আমার পুরো বডি ঝিনঝিন করতে আরম্ভ করেছে, আমি বুঝতে পেরেছি থিংস আর নট গুড। আমার হনুমান চালিসা জবানি মনে আছে, আমি সেকেন্ডের মধ্যে হনুমান চালিসা শুরু করছি, শেষ হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, মাঝখানে প্যারাগ্রাফস মনেই পড়ছে না আমার, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, তারপর লাস্টে চলে গেছি তুলসীদাস সদাহরি চেরাতে চলে গেছি, মানে হচ্ছেটা কি, বেড়েই চলেছে, বুড়েই চলেছে, মানে, আর চোখ কিন্তু খোলা, এদিকে চোখ খোলা। বললাম না, এইভাবে তো হবে না, মা পাশে শুয়ে আছে। আমি ফোন খুলে হনুমান চালিসা পড়া আরম্ভ করলাম, ইউটিউব গুগল দিয়ে। যেই মোমেন্টে পড়া আরম্ভ করেছি, আমার বডিটা আস্তে 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 হালকা, আমার মনে হচ্ছে কেউ আমার বডি দিয়ে নামছে, আই ক্যান ফিল, যে বুকের থেকে পা দিয়ে যে কেউ নেমে যাচ্ছে বুঝতে পারছি। ফ্রম এপ্রিল আমাকে ওনারা বললেন যে এবার আমি আসছি আমার মায়ের জায়গাটার থেকে, যে ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন ওর রিলেটিভ, আমার আমি নাম নেব না, ওদেরই ফ্যামিলির আমার ননদ আর ওর বৌদি মিলে করেছিল, আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা হয়েছিল বলে। কোনোভাবে আমার একটা সাকসেস, আমার সোশ্যাল স্ট্যাটাস ওরা মেনে নিতে পারছিল না। স্টার্ট করেছিল আমার মাকে নিয়ে,
যে আগে আমার হাজব্যান্ডকে আমাদেরকে পুরোপুরি ফিনান্সিয়ালি ডিস্ট্রয় করবে। এবার তোমার ক্রোনোলজিক্যালটা বুঝতে পারছো? মা হলো জুন থেকে, তারপরে শাশুড়ি হলো নভেম্বর থেকে, শ্বশুরমশাই হলো ফেব্রুয়ারি, এপ্রিল থেকে হলাম আমরা। বাট যদি তোমার ননদ এটা করে থাকে তাহলে তো তোমার শ্বশুর আর শাশুড়ি তোমার ননদের মা না না, আমার নিজের ননদ না। ওকে, ঠিক আছে, নিজের ননদ না। কোনোভাবে নিজের ননদের মুখটাও তার সামনে এসে গেছিলো, বিকজ ডিরেক্টলি ইনডিরেক্টলি সে, নট ডিরেক্টলি, ইনডিরেক্টলি সে ইনভলভ হয়ে গেছিলো। কেন, যিনি করেছিলেন সে আমার ব্যাপারে আমার নিজের ননদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছিল। চোর পিতার ব্যাপারে একটু একটু এটা তো হয় না যে অজান্তে তুমি আমার ইনফরমেশনটা যেহেতু দিয়ে দিয়েছিলে, তো তোমার এনার্জিটাও ক্যাচ করে নিয়েছিল শান্তনুদা, বুঝেছো তো? সেটা হয়েছিল। এবার কি হয়েছে তো, আর এটা আমি পরে জানতে পেরেছি আমার শাশুড়ির কাছ থেকে, যে কন্টিনিউয়াস নাকি ওকে ফোন করে করে ট্রিগার করতে, যার জন্য লাস্টে ও ফোন ধরাই বন্ধ করে দিল। আমার নিজের ননদ, আমার শাশুড়িও লাস্টে ফোন ধরা বন্ধ করে দিল, যে এত কেন একটা লোকের ব্যাপারে তুমি জানবে, আর আমার ব্যাপারেই জানতে চাইতো। ওকে, এখন আমার হাজবেন্ডের সাথে যিনি আছেন তিনি তো যা অত্যাচার উৎপাত করার করছেনই আমাদের ম্যারিটাল লাইফে, সেটা তো চলছেই, আর এটা তো এত বছর ধরে চলছে। আর এইবার যাকে পাঠানো হচ্ছে, দিস ওয়াজ সামথিং ভেরি অ্যাগ্রেসিভ। কেন, ওকে তো উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে আমার ওপরে, টু ডিস্ট্রয় মি কমপ্লিটলি। যখন কোনো কিছুতে ওরা যখন ডিস্ট্রয় করতে পারছিল না, অ্যাজ আমি বললাম যে আমাকে সামবডি ইজ দেয়ার সার্ভাইভিং, আমাকে সার্ভাইভ করিয়ে দিচ্ছে প্রত্যেকটা সিচুয়েশন থেকে। আমাকে শান্তনুদা পরিষ্কারভাবে বলল, এই যে স্পিরিটটাকে আপনার ওপরে কিছুদিন ধরে পাঠানো হয়েছে। তবে থেকে শুরু হয়েছিল, যেটা আমি বুঝতে পারলাম, আই ওয়াজ র্যান্ডমলি ফিজিক্যালি অ্যান্ড সেক্সুয়ালি অ্যাবিউজড। আমার ইন্টিমেট এরিয়াস ব্যথা থাকতো, কিন্তু আমি বুঝতে পারতাম না কেন। এদিকে আই ওয়াজ নট ইন আ কনজুগাল রিলেশনশিপ উইথ মাই হাজব্যান্ড বিকজ অফ দ্য মেন্টাল ডিফারেন্স অ্যান্ড ডিস্টেন্স। হবার তো কারণ নেই, রাইট? আমি শান্তনুদাকে বললাম যে আমার এরকম কেন হচ্ছে। উনি বললেন, আমার এটাই ভয় ছিল। এমনভাবে অ্যাবিউসিভ নেচার ছিল, কোনো টাইম ছিল না, যখন তখন আই কুড ফিল দ্যাট when I was inside the house, not outside the house. I have gone through hell. মানুষ কারোর সর্বনাশ এইভাবে করতে পারে, আমি এটা এখানে লিখেছি। তো যেহেতু মেল স্পিরিট ছিল অ্যান্ড আই এম আ ফিমেল, তো স্বাভাবিক এটা তো এই ওয়ার্ল্ড বলুন ওই ওয়ার্ল্ড বলুন, এই জিনিসটা তো হবেই। ফিমেল হলে মেলকে করবে, মেল হলে ফিমেল করলে তো যেটা হয়। তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আমার জন্য খুব একটা তো ভালো জিনিস ছিল না। এবার হলো, যার জন্য আমার উপরে অ্যাবিউসিভনেসটা এমনই টাইম, আমাকে উনি জিজ্ঞাসা করতেন কেমন শোনালাম, কোনো সময় নেই দাদা এটা। উনি আমার উপরে ধূমাবতী দেহবন্ধন আরম্ভ করলেন। আরম্ভ করার খাতিরে কি হলো, আমার উপরে অ্যাবিউসিভটা তো আর করতে পারছেন না। উনি আমাকে প্রোটেক্ট করতে গিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মিডিলে একবার শান্তনুদার মেডিকেল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটা আমার জন্য, আমাকে প্রোটেক্ট করতে গিয়ে হয়েছে। পা ভেঙেছিল অথবা হাত ভেঙেছিল? ওনার হতে ওনার মায়ের হয়েছে। আচ্ছা। আর প্রত্যেকটা হতো ঠিক যেদিন আমাদের রিচুয়াল ডিসাইড হতো ডেট, তার একদিন আগে। আমাদের সানডে হতো কেন ডিসাইড হতো, কেন আমার হাজব্যান্ডের অফিস ছুটি থাকবে, আর হবে এটা ওর পৈতৃক বাড়িতে, তো স্বাভাবিক সানডে ছাড়া পসিবল না। আর এই ঘটনাগুলো ঘটতো ফ্রাইডের দিন, বুঝতে পারছো? 3-4বার এই সেম জিনিসটা হয়েছে। এবার একদিন শুয়ে আছি, ড্রাউজিনেসে আছে, কেন সারা রাত তো আমি ঘুমাই না, আমি সারা রাত তো জেগে। তো ড্রাউজিনেস, চোখ বন্ধ করে শুয়ে আছি, সাডেনলি আমি আমার হাজব্যান্ডের গলার আওয়াজ শুনতে পারলাম। আমার হাজব্যান্ড বাড়িতে নেই। আমার হাজব্যান্ডের কণ্ঠস্বরে একজন আমাকে বলছে, ওনাদেরকে তুমি ছেড়ে দাও, ওনাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আর আমি স্টার্ট করে উঠে বসে পড়েছি। না, মোর আওয়াজ কোথা থেকে শুনো, তো অফিসে গেছে।
আরেকটা যেটা সেম দিন সকালবেলা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমার মেয়ে শুয়েছিল স্কুল যাওয়ার আগে, ওরা বিছানায় টেডি বিয়ার নেই শোয়ে। আই কুড সি দ্য টেডি বিয়ার ওয়াজ লুকিং টুয়ার্ডস হার, তোমার মেয়ের দিকে? ছোট মেয়ের দিকে। ওকে। শান্তনুদাকে যখন বললাম, বললো যে ওরা কন্টেনারটাকে পোজেস করার ক্ষমতা রাখে। টেডি বিয়ার ইজ এ কন্টেনার, ইটস আ এমটি কন্টেনার। অ্যান্ড ইউ স্ক্যানিং মাই অর্ডার ফ্রম দেয়ার ইটসেলফ। বলছে বুঝতে পারছি যেগুলো হচ্ছে। তো যখন দেখলাম মেয়ের মানে দিকে টেডি বিয়ারটা তাকিয়ে আছে, আর এটা ছিল ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। তারপরে কিন্তু টেডি বিয়ারটাকে আমি নর্মালি দেখছি, আমি জাস্ট আইবলসগুলোকে, আমি কিন্তু কোনো ডিরেকশন ঘুরতে বা কিছু দেখিনি, জাস্ট ডিরেকশন। ওর আইবলসগুলো মনে হলো যে উইথ সাম টার্গেট ইট ওয়াজ লুকিং টুয়ার্ডস মাই ডটার। আর ওই দিনই তারপরে, এটা জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলো, তারপরে যেটা হলো যে আমি আমার হাজব্যান্ডের কণ্ঠস্বরে যেটা বললাম যে আমি শুনতে পেয়েছি, আমি শান্তনুদাকে ফোন করেছি। ফোন করার পরে শান্তনুদাকে পুরো ঘটনাটা আমি যখন বললাম, শান্তনুদা বলছে আমাকে চ্যালেঞ্জ করছে। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ, যখন আমায় কথাটা বললো ওনাদেরকে ছেড়ে দাও, ওনাদেরকে দ্বারা কোনো কাজ হবে না, শান্তনুদার মুখটা পুরো পরিষ্কার আমার মুখের সামনে, চোখের সামনে ভেসে উঠেছে। ঠিক আছে, এখন এটা হলো, হওয়ার পরে প্রবলেমটা এটা হলো, অল অফ আ সাডেন যেহেতু শান্তনুদার ফিজিক্যালি ডেটোরিয়েট করতে আরম্ভ করলেন, কোথাও না কোথাও জিনিসটা আরো সুবিধা পেয়ে গেল। ওনাকে ডিফোকাস করে আমার উপরভাবে অ্যাটাকগুলো আরো বাড়ানোর। ক্রমশ ব্যাপারগুলো ঘটতে আরম্ভ করলে এমনভাবে যে আমার বাড়িতে, নিজের বাড়িতে, আমার নিজের বেডরুমে আমি থাকতে ভয় পেতাম, আয়নার সামনে দাঁড়াতে ভয় পেতাম। কেন ভয় পেতাম? আমার কাছে একটা ছবিও আছে, সে তোমাকে ছেলে ছবিটা আমি দেখাতেও পারি। তারপরে শান্তনুদার সাথে আমার খুব একটা কথা হতে পারতো না। কেন হতে পারতো না? অ্যাজ এ হিউম্যান সাইকোলজি আমি তখন খুব মানে আরও বেশিভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছি, কেন ওনার সাথে কথা বলতে পারছি না। উনি আমার সাথে জেনে শুনে উনি কথা বলতেন না, কেন আমার সাথে উনি যত কথা বলতেন জিনিসটা আমার জন্য আরো হ্যাম্পার হতো। আরেকটা জিনিস যেটা আমাকে, যে জন্য দেবদীপদা আমার সাথে উনি বলতেন যে কথা বলার সময় বাড়ির থেকে বাইরে গিয়ে কথা বলার। কেন বাড়ির থেকে তো ওনাদের সাথে কথা বলাই যেত না, ফোনই লাগতো না, হয় ফোন কেটে যেত বা ফোন ব্ল্যাঙ্ক হয়ে যেত, কিছু না কিছু একটা ইস্যু হতো, বা শুনতে পারতাম না, এরকম একটা ইস্যু হতো। এইভাবে চললো। এবার হলো যেদিন মায়ের ট্রান্সফিউশনের ব্যাপার ছিল, রাত্রিবেলায় শুয়েছি ভোর 5:10 নাগাদ, এরকম টাইমে সাডেনলি হলো যে আমি শুয়ে আছি, শুয়ে থাকার সময় আমার মা ওয়াশরুমে গেছে। মা এক্স্যাক্ট যেই নাইটিটা পরে শুয়েছিল, সেম এক্স্যাক্ট ওই নাইটিটাই, আমার চোখ বন্ধ। ওই দিন আমি খুব টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। মা আমার বুকের ওপরে, আমি বুঝতে পারছি মায়ের রূপ কমপ্লিটলি একদম মায়ের মতন অবিকল দেখতে, এতটা দেখা যাচ্ছে শোল্ডার অবধি, সেম ওই নাইটি, ওই কণ্ঠস্বর। মা ওয়াশরুমে গেছিলো যখন আমি মাকে দেখেছিলাম, কেন মা নামলো যখন বিছানাটা একটা ঝাঁকুনি পড়েছে, মায়ের সাথে শুচ্ছিলাম, তো মা বললো আমি ওয়াশরুম থেকে আসছি। তো যখন এই ব্যাপারটা হচ্ছে তখন আমি পুরো বুঝতে পারছি এটা মা হতে পারে না, আর মা হলে পর মা আমার মুখে এতটা কাছে কেন থাকবে? দ্য এন্টিটি ওয়াজ জাস্ট লাইক দিস ইন ফ্রন্ট অফ মাই ফেস, এতটা ক্লোজ, ইন্টিমিডেটেড হয়ে আমার সামনে ছিল। আমাকে ঠিক করুণ কণ্ঠস্বরে বলছে, বাবু একটু চোখটা খোল না বাবু, শোন না। I could understand that someone is wanting me to open my eyes targetfully. একটাই কথা বারে বারে স্ট্রেস করছে, বাবু একটু চোখটা খোল না, শোন না, একটু চোখটা খোল না, শোন না। আমি তো বুঝতে পারছি এটা মা না,
হালাম সে ওই দিন আমার বডি পুরো প্যারালাইজড। আমার গলা কেউ টিপে ধরেছে, আমার গলা কেউ প্রচণ্ডভাবে টিপে ধরেছে, আমি ঘুমাচ্ছি। চিৎকার করার জন্য যেভাবে চিৎকার করার জন্য, মানে আর মনে মনে হনুমান চালিসা পড়ছি। আমার গোয়ানির আওয়াজ শুনে ওরকম একজন মহিলা যে এতটা অসুস্থ, সে ওয়াশরুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে আমাকে ধাক্কার পর ধাক্কা দিচ্ছে, ওঠ ওঠ, তোর চিন্তা নেই, ঠাকুর ঘরে শুয়ে আছিস, ওঠ, কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি। আমি তো ঘুমাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি ঘুমাচ্ছি, আমি তো বুঝতে পারছি কি আমার গলা টিপে ধরে রেখেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? মানে জিনিসটা কি হচ্ছে, মানে মায়ের সামনে ঘটছে একটা জিনিস, আমার সাথে ঘটছে আর একটা জিনিস, আর আমি মনে মনে হনুমান চালিসা পড়ছি। 5 to 7 মিনিটস এটা চললো, আস্তে 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 নামলো, আমার বডিটা হালকা হলো, চোখটা খুললাম, আমি আর ওই শুতে পারিনি। হসপিটালে নিয়ে গেছি, হসপিটালেও সেম, মানে আর হসপিটাল তো আরও নেগেটিভ এরিয়া। আমার কন্টিনিউস মনে হচ্ছে যে সামবাডি, আর আমার মনে হবে না কেন, কেন লোক জিনিসটা তো আমার সাথেই আছে। শান্তনুদাকে বললাম, শান্তনুদা ওই দিন একটা ম্যাসিভ জিনিস যেটা হচ্ছিল, শান্তনুদা কিছুতেই না কমপ্লিট কমিউনিকেশন করতে পারছিল না, স্পিরিট কমিউনিকেশন। শান্তনুদা একটা কথাই বলছে যে আপনার হাজব্যান্ডের ম্যাটারটা আমরা হ্যান্ডেল করে নেব, কিন্তু আপনার ম্যাটারটা ইজ ভেরি সিরিয়াস। আপনার স্পিরিটটা এতটাই, এন্টিটিটা এতটাই ঢ্যাটা প্রকৃতি, ও কিছুতে নিজেকে না প্রকাশ্যে আনতে চাইছে না। আর আমি যদি একে এক্সট্রিম ফোর্স করি, আপনার ওপরে হ্যাবকভাবে অত্যাচার বেড়ে যাবে, যেটা খালি আপনার ওপরে এবার হবে না, আপনার ফ্যামিলির ওপরে হবে। আর সেই অত্যাচার বোধ আপনি সহ্য করতে পারবেন না। আমাকে আরেকটু টাইম দিন। 1 সপ্তাহও এক্সটেন্ড হলো। যেই সানডেতে আমাদের রিচুয়াল হওয়ার কথা, সেই উইকেরই ফ্রাইডেতে তার খুবই কাছের একজন মানুষ, তার মামাতো দাদা, না মাস্ততো দাদা না মামাতো দাদা, এক্সপায়ার করে গেলেন শান্তনুদার রোড অ্যাক্সিডেন্টে। এখন এটা তো বোঝা মুশকিল যে ওয়াজ ইট সামথিং ইনসিডেন্টাল, মানে যেটা হওয়ার ছিল অ্যাক্সিডেন্টটা হলো, নাকি ইট ওয়াজ প্রোভোকড বাই সামওয়ান জিনিসটাকে আটকানোর জন্য। কিন্তু এই জন্য আমি ফ্রাইডেটা আমার মাথায় আছে, কেন প্রত্যেকবার আমাদের ফ্রাইডেতেই কিছু না কিছু ঘটতো। ইনফ্যাক্ট আমি যেদিন হসপিটাল থেকে আসলাম, আমারও সেদিন অ্যাক্সিডেন্ট হলো। আমার ট্রিমেন্ডাসভাবে আমার পায়ে, আমার বুকের পাঁজরায় সব জায়গায় ব্যথা লেগে গেছে। ওন্ট বিলিভ, মেডিকেলি যদি কোনো মানুষের এত মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়, সে উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু আমি ওই শরীর নিয়ে উঠে দাঁড়িয়েছি, হেঁটে চলে বেরিয়েছি। আমি জাস্ট এটা বলতে চাই সবাইকে যে মেডিকেলি হলে আমি বিছানা শয্যাশায়ী থাকতাম। সিন্স ইট ওয়াজ নট মেডিকেল, ইট ওয়াজ সামথিং সুপার ন্যাচুরাল, নট সুপার ন্যাচুরাল আই ওয়ন্ট সে, something that was negative. So some positive energy was also there, who was upholding my hand and was helping me to stand. তোকে দাঁড়াতে হবে। অ্যান্ড লিটারলি আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বুঝতে পেরেছি আমি এটা নর্মালি পড়লাম না। আমার যখন হলো, তার কয়েক ঘন্টা পর শান্তনুদার আবার অ্যাক্সিডেন্ট হলো। সেই জায়গায় আবার চোট পেয়েছে, যে জায়গাটা রিকভার করছিল। তখন শান্তনুদা, দেবদীপদা দুজনে মিলে ডিসাইড করলো আমরা সানডেটাকে আর কাউন্টেই রাখবো না, বিকজ হুয়েভার দ্য এন্টিটি ইজ, ও এখন আমাদের ওয়ার্ক প্যাটার্নটা বুঝে গেছে, ও সানডেতে আর কিছুতেই হতে দেবে না। এইবার একটা ভয়ানক ঘটনা যেটা ঘটলো, সেটা হচ্ছে সানডের দিন আমাদের হয়েছিল রিচুয়ালটা হয়েছিল 18th of June। 15th of June যেটা হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে হয়ে গেল 18th of June। তো সেটা হওয়াতে কি হলো, আমার হাজব্যান্ডের ওদিন সকালবেলা থেকে, যেহেতু ওদিন ছুটি থাকে, ওর কথা ছিল গিয়ে যে ওনারা সব বাজারপত্রের লিস্ট দিয়ে দিয়েছিলেন, লিস্টটা নিয়ে ও বাজার করতে যাবে। ওই দিন সকাল থেকে হঠাৎ করে ও প্রচণ্ড ট্রিমেন্ডাস ঝামেলা আরম্ভ করেছে। তোমার হাজব্যান্ড? আমার হাজব্যান্ড কিছুতেই বাজার যাবে না, শুয়ে আছে, বসে আছে। আর এইটা দেখে আমার লেভেল অফ ইরিটেশন বেড়ে যাচ্ছে।
আমি কি বোঝাতে চাইছি, ও পার্শিয়ালি পজেসড, আমি পার্শিয়ালি পজেসড। আর একটা জিনিস যেটা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে বাড়িতে অনেক কিছু ঘটনা ঘটতো, আমার কিন্তু ঘটনাগুলো মনে থাকে, মনে আছে। এখন লোকের হয়তো প্রশ্ন উঠতে পারে, যারা পজেস থাকে তাদের তো মনে থাকার কথা না। সরি টু সে, ওটা ফুল পজিশনে হয়, পার্শিয়াল পজিশনে হয় না। কেন? পার্শিয়াল পজিশনে সামবডি ইজ ইনস্টিগেটিং ইউ টু ডু দ্য পার্টিকুলার থিং। তুমি বুঝতে পারছো তুমি কাজটা করছো, ভুল করছো, বাট তোমার মধ্যে সেই কন্ট্রোল নেই যে তুমি কাজটা আটকাবে। আমি খাওয়ার তুলে ফেলে দিয়েছি, আমার বাবার, আমি খেতে বসেছি, দুজনের খাবার নিয়েছি, খাওয়ার থালা তুলে সব ডাস্টবিনে ফেলে দিয়েছি। ইট ওয়াজ সামথিং ভেরি আনন্যাচুরাল অফ মি। চিৎকার চেঁচামেচি। আমার মেয়ে অবজার্ভ করেছে, মনা তোমার ফেসটা তো লাল হয়ে গেছে কেন? অথচ আমি যখন মিররে গিয়ে দেখছি আমার ফেস নর্মাল। আচ্ছা, মাই ফেস ওয়াজ ব্লেয়ারিং রেড। আরেকটা যেটা এর মধ্যে যে ইনসিডেন্টটা হলো, এই যে ঘটনাগুলো যখন বাড়িতে ঘটছে, আমার মেয়ে, এখন হতে পারে একটা মানুষের এটা হ্যালুসিনেশন হতে পারে, তুমি যে কোয়েশ্চেনটা করলে, আমার বড় মেয়ে দেখলো জানলার বাইরে এত বড় একটা মাথা, এত অবধি কাঁধ। আই ক্যান সি, আই স শ্যাডো মামা। আমার সাথে হলো যেদিন আমার শরীর ভারী হয়ে উঠলো, আমার বড় মেয়ের সাথে এটা হলো। প্যারালালি চলছে কিন্তু এগুলো, একই সময় ঘটনাগুলো ঘটছে। ও ওয়াশরুমে আসছিল, লিটারালি ওই মেয়ে কিন্তু ভয় পায় না, এখন টাচুট পাচ্ছে না আর। দরজাতে ঠাক ঠাক করে নকের আওয়াজ। আচ্ছা, ব্যালকনি আছে, দুটো বড় বড় ব্যালকনিতে ঠাক ঠাক করে নকের আওয়াজ পেয়েছে। আমার ছোট মেয়ে বলছে, মনে আমি শুতে পাচ্ছি না, আমাকে কেউ আমার ঘরে, আমি দেখছি কেউ আমার দিকে না তেড়ে আসছে, আমাকে না কিছু করার জন্য। অতটা তো আর ডিসক্রাইব করেন, বাট আমি না নাইটমেয়ার্স দেখছি, আমি শুতে পাচ্ছি না। আর নাইটমেয়ার্সে কী দেখছি, ভগবান আছে, আমি সবার মাথায় হনুমান চালিসা এনচ্যান্টিং করতাম, কৃষ্ণ ঠাকুরের মন্ত্রা এনচ্যান্টিং করে দিতাম সবার মাথায়। বাবার পৈতে ছিল যেন বাবা ওয়াজ সেলফ ক্যাপেবল, ঠিক আছে, মাকে বাবা করে দিত, আর আমি বাকি ফ্যামিলি মেম্বার্সদের উপরে করে দিচ্ছিলাম। এভরিডে আমি আমার অরা ক্লেন্সিং করতাম, মাও করতো, যেভাবে শান্তনুদা বলে দিয়েছিল। 3 জনের সাথে প্যারালালি এই ঘটনাটা ঘটছে। এবার তুমি বলো, এটা কি কাকতালীয়? আমি একটা ঘরে শোয়া, আমার বড় মেয়ে একটা ঘরে শোয়া, আমার ছোট মেয়ে আরেকটা ঘরে শোয়া, প্যারালালি সবার সাথে একটা ঘটনা ঘটছে, একই সময়, একই দিনে, একই টাইমে। ইনিশিয়াল ফেজে যেই ঘটনাগুলো ঘটছিল কোথাও না কোথাও কাকতালীয় মনে হলেও, যেই মুহূর্তে দেবদীপদা এবং শান্তনুদা তোমার কেসটা টেক ওভার করেছেন, তারপর থেকে যেই ঘটনাগুলো সাইমালটেনিয়াসলি ঘটে গেছে, এটা কোনোভাবেই কাকতালীয় মনে হওয়ার জায়গা রাখে না। কেন? ওনারা তো বুঝতে পেরেছেন, আর ওনারা এটাও বলে দিয়েছিলেন যে এবার জিনিসগুলো বাড়বে, কমবে না, যেহেতু এখন প্রকাশে চলে এসছে। প্রকাশে যদি না আসতো, হয়তো যে ব্ল্যাক ম্যাজিকটা আমার উপরে হয়েছিল ওটা হয়তো আরও অন্যভাবে হতো, আমি জানি না কিভাবে হতো, কেন আমি তার আগে ডিটেক্ট করে ফেলেছিলাম। আর আমার হাজব্যান্ডের থ্রু দিয়ে যেটা হচ্ছে সেটা হয়তো অন্য একটা স্টেজে গিয়ে শেষ হতো। যেটা দেবদীপদা আমাকে বললো যে আপনার বাড়িতে যে কোনো খুনাখুনি হয়ে যায়নি, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, এটাই হওয়ার ছিল নেক্সট স্টেজ, এটাই নেক্সট স্টেজ হওয়ার ছিল। আপনাকে কোনোভাবে, যেহেতু আপনি ওই যে বললেন যে আপনি একটা মেডিটেশন স্টেজ দিয়ে একটা সময় দিয়ে গেছেন, আপনি যেহেতু কানেক্ট করতে পারতেন আপনার স্পিরিটস, গার্ডেন স্পিরিটসদের সাথে, কোথাও আপনাকে ওনারা বাঁচে। ওই যে আমার হাতটা ধরে টেনে তুলে দিয়েছিল, দ্যাট ওয়াজ নট ন্যাচারাল, দ্যাট ওয়াজ মাই গার্ডেন স্পিরিট। তারপরে এই ঘটনাটা হওয়ার পরে, যেদিন আমার হাজব্যান্ড, যেদিন ওই যে ব্যাক আমি 15 তারিখের ইয়েতে জুনে 15 জুনে ঘটনাটা আসে, আমার হাজব্যান্ডে সকাল থেকে প্রচণ্ড ঝামেলা, আমার সাথে ওর একরাশ ঝামেলা হলো। আমি বুঝতে পেরে গেলাম যে জিনিসটা ইনস্টিগেটেড হচ্ছে। আমি ওকে বললাম তুমি বেরিয়ে যাও এখন বাড়ির থেকে। ও বেরিয়ে গেল, ও বুঝতে পেরেছে যে জিনিসটা ইনস্টিগেটেড হচ্ছে। আমি ওকে মেসেজে টাইপ করে বললাম, কেন মুখে বললে ওরা
শুনতে পারে, বুঝতে পারে, রিটেন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। এই জন্য আমার ওই সময় একটা টার্গেট ছিল, আমি যখনই কারোর সাথে কথা বলতাম আমি টাইপ করে কথা বলতাম। তোমারও হয়তো মনে থাকবে আমি তোমাকে বলেছি আমি টাইপ করে বলছি। তো ও চলে গেল, ও গেল শাওড়াফুলি, আমার যেখানে আদি শ্বশুর বাড়ি, ও গেল। তো যাওয়ার পরে ওখানে এভরিথিং ওয়াজ, ওখানে গিয়ে ওর শরীর ভালো লাগছিল না, বডি পেন এগুলো হচ্ছিল, মানে কোনোভাবে ঠেকান দেওয়ার চেষ্টা হচ্ছিল। এবার যে ওইভাবে হোক আমার শাশুড়ি ওকে যা এরপরে আর যেতে পারবি না, করতে পারবি না, এরপরে তো অফিস আছে, কিভাবে করবি, তাও গেল। করে ঠরে আসার পরে যেই মোমেন্টে, এবার তোমাকে এবার একটা কথা বলছি, যেই মোমেন্টে ও বাড়ির থেকে বেরিয়ে গেল ওর বডি ওয়াজ কমপ্লিটলি ফাইন। ও বলছে আমার মনেই হচ্ছিল না যে আমার কোনো শরীর খারাপ হয়েছে। অ্যান্ড দ্যাট ডে দ্যাট ম্যান রিয়েলাইজড যে একটা মনের মধ্যে দোটানা ব্যাপারটা চলছিল, ওই দিন বোধহয় ওটাও শেষ হয়ে গেছে ওর মাথার থেকে, যে নাথিংস হ্যাপেন্স। এবার বাজার টাজার করে ও যখন নিউ টাউন ফিরছিল, স্টেশনে, বালি স্টেশন থেকে যখন ফিরছিল, ওর উপরে একটা ম্যাসিভ অ্যাটাক হয়। আচ্ছা, ম্যাসিভ অ্যাটাক। কি হয়েছিল? অ্যাটাকটা এতটাই টার্গেটফুল ছিল যে যেটা করেছিল, টার্গেট ছিল ওকে এমনভাবে মারবে যেটা ও ট্রেনে বাড়ি খেয়ে, ধাক্কা খেয়ে নিচে পড়ে, ট্রেনের নিচে। এন্ড অফ ডিসকাশন, এন্ড অফ টপিক, কোনো রিচুয়াল হবে না, কিচ্ছু হবে না। যেহেতু মহাদেবের পুজো করছে, আর যেহেতু আমি এভরিডে হনুমান চালিসা ইনচ্যান্টিং করে দিই, আর ওই দিন ওর ব্যাগে আমি হনুমান চালিসা রেখেও দিয়েছিলাম। বলছে আমি ওদিন মেয়েদেরকে নিয়ে একটা মুভি দেখতে গেছিলাম, আমার হঠাৎ করে রাত্রিবেলা ফোন এসছে, বলছে তুমি কোথায়? আমি এখানে হলে আছি। আর ওকে আমি বলেই বেরিয়েছি। হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ। আমাকে বলছে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বাড়িতে এসে দেখছি নিজেকে একটা বেডরুমের মধ্যে, আমাদের বেডরুমটার মধ্যেও বন্ধ করে রেখেছে, আর দরজা খুলছে না একটা জায়গায়। সেটা আমি ভয় পেয়ে গেছি, কিছু করে ফেললো নাকি, হয় না একটা সাডেন কিছু একটা হওয়া। দেখছি না বসে আছে, দরজাটা ধাক্কা ধুক্কা মেরে কোনোভাবে খোলালাম। খোলার পরে বলছে সব বন্ধ করে দাও, ও সব শেষ করে ফেলবে। কি হয়েছে আমাকে বলছে, আমি যখন ট্রেন থেকে নামলাম, নামার পরে বলছে 3 হাত দূর আমাকে কেউ জোরে থাবা মেরেছে পেছন থেকে, পেছন থেকে এরকমভাবে, এই স্কাল আর ঘাড়ের মাঝখানটায় ব্রেনের থাবা মেরেছে। ট্রেনের থেকে আমি 3 হাত দূরে। আমি বললাম দেখো, কোনো হয়তো পিক পকেট করতে গিয়ে হয়তো করতে পারেনি, অথবা রাগে বা কিছু, হয়তো কিছু হয়েছে। বলছে অর্পিতা আমি ট্রেন থেকে 3 হাত দূরে ছিলাম। 1 হাত দূর? যে 3 হাত দূরে কার হাত পৌঁছাবে, কোন প্যাসেঞ্জারের হাত পৌঁছাবে রানিং ট্রেনে? আমার পেছনেও যারা দাঁড়িয়ে ছিল তারাও অনেকটা দূরে ছিল, আর এতটা ডিস্টেন্সে রড দিয়ে আঘাত করতে পারে, কিন্তু রডের স্ট্রাকচার তো আমি বুঝতে পারবো। রড দিয়ে যদি কেউ মারে তাহলে তো ওটা স্ট্রাকচারের, বাড়ির স্ট্রাকচারটা তো অন্যরকম হবে, আর হাতের থাবার স্ট্রাকচারটা তো অন্যরকম, ফিলিংসটা অন্যরকম হবে। আই এম টকিং অ্যাবাউট দ্য ফিলিংস। এটা হাতের থাবা ছিল। আমি এটা ভুল হতে পারি না। আর ওটা টার্গেট ছিল আমাকে এমনভাবে মারবে, আমার বডির স্ট্রেংথে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। ও যেভাবে থাবা মেরেছিল, আমি হয়তো আজকে ছিটকে গিয়ে ট্রেনে বাড়ি খেয়ে নিচে যেতাম, কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি। এটা তুমি দাঁড়িয়ে পড়োনি, তোমাকে দাঁড় করিয়ে দিয়েছিল কেউ। একটা মানুষের পক্ষে ওরকম একটা এনার্জির থাবা খেয়ে দাঁড়িয়ে পড়া সম্ভব না। এক্স্যাক্টলি, ছিটকেই পড়বে লোকে। যেহেতু মহাদেবের পুজো করছিলেন, তার সাথে হনুমান চালিসার সাথে ছিল, হাতে ছিল, প্লাস আমি এনচ্যান্টিং করতাম এভরিডে ওর মাথার ওপরে। কেন ওর মুখস্থ থাকে না, ও জানে না হনুমান চালিসা। অনেকটা পজিটিভ ভাইব্রেশনের প্রোটেকশনে ছিল। তার উপরে গলার মধ্যে লোকনাথ বাবার মাদুলি ছিল। ওকে, ঠিক আছে, যেটা আগাগোড়াই ও পড়ে। এটা হলো। এবার ওই দিন এটা হওয়ার পরে একটা হ্যাবক কাণ্ড ওই দিন বাড়িতে, তুলকালা। মানে ওই দিন রাত্রিবেলা মানে কেউ না কেউ মানে মারামারি মরেই যাবে, মার্ডার হবেই হবে। ও অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমিও অ্যাগ্রেসিভ হয়ে গেছি, তুমুল কাণ্ড। আমি দেবদীপদাকে তখনই ভয়েস নোট পাঠিয়েছি, শান্তনুদাকে তখনই ভয়েস নোট পাঠিয়েছি। পরের দিন দেবদীপদা বলছে কোনো ব্যাখ্যা নেই,
রিচুয়াল ছাড়া তার কোনো নেই। তারপরে ওয়েডনেসডে দিন আমাদের রিচুয়াল হলো। তার আগে কোনো প্রবলেম হয়নি? শান্তনুদা বলছে আর 2 দিন একটু ওয়েট করে যাও, আমার হাতে এসে গেছে। আমি এমন একটা ফাঁদ ফেলেছি যেই ফাঁদেও এবার নিজেই পড়বে। ঠিক আছে, উনি নিজের কিছু স্পিরিচুয়াল ফাঁদ ফেলেছিলেন। কেন আমি এটুকু জানি, যখন এত দিন ধরে 4 সপ্তাহ ধরে যে ব্যাপারটা পিছিয়েছে, শান্তনুদা করতে চায়নি বিকজ ওটা বললেন আমি ওখানে 10 মহাবিদ্যা প্রয়োগ করব। সেখানে যদি আমি স্পিরিটটার ব্যাপারে নাই জানতে পারি, মা আসবেন তো হিতে বিপরীত হবে। তো আমি এটুকু অ্যাসিওর্ড হয়ে গেছিলাম, শান্তনুদা যখন বলে দিয়েছেন এই ডেটে হবে মানে হবে, তার মানে উনি গ্র্যাপ পেয়ে গেছেন, গ্রিপ ওনার হাতে এবার আছে। এখন যা সরঞ্জাম করা হয়েছে, যখন চলছে, আই ওয়াজ কমপ্লিটলি ড্রাউজি। আমি বুঝতে পারছি এদিকে জানলা, বৃষ্টির দিন, ঠান্ডা হাওয়া এদিক দিয়ে আসবে, এদিকে এভরিথিং ইজ বন্ধ, এদিক দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসলো। অ্যান্ড আই কুড ফিল সামবডি ইজ পিপিং। এটা রিচুয়ালের দিন বলছি। বিশ্বাস করবে না অরিত্র, যেদিন রিচুয়াল হলো, যেই সময় রিচুয়াল হলো, তার আগে একটা জব ইন্টারভিউ আটকে ছিল। রিচুয়াল হওয়া যখন হাওয়ান কুণ্ডে অগ্নিটা যখন বুঝলো, অ্যান্ড আই ওয়াজ ক্লিয়ারিং দ্যাট আমি রাখার জন্য উনি যা যা রিচুয়ালস করতে বলেছিলেন, আধা ঘন্টার মধ্যে আমার কাছে ফোন এসছে এইচআরের কাছ থেকে। একদিন পর, যে কোনো জবে জানো, তুমি জব করেছো, এইচআররা বসে থাকে স্যালারি ডিক্রিজ করার জন্য। আমার স্যালারি ইনক্রিমেন্ট করে আমাকে বিফোর জয়নিং ইনক্রিজ করে নিয়ে গেছে, যে না আপনার স্কিলস, আপনার কমিউনিকেশন স্কিল বা এগুলো আমাদের খুব ভালো লেগেছে, মানে ওদের কিছু পজিটিভ জিনিস মানে খুব ভালো লেগেছে। আমি বুঝতে পারলাম I was protected by a very bigger entity, and somewhere a negative energy was অনেক কিছু ব্লক ছিল, ব্লক করে রেখেছিল। এবার এখান থেকে বলি, তারপরে আমার হাজব্যান্ডের হিলিং শুরু হলো, আমার মায়ের হিলিংও চলছে এখন, শান্তনুদাই সব টেক কেয়ার করছে। আমার পার্সোনাল হিলিং করছিলেন, আমাদের হিলিং করছিলেন। হিলিংয়ের প্রসেসের নেগেটিভিটি আরও বেরিয়ে আসে। তখন মনে হয় যাব বাবা, ভালো করার জন্য আবার খারাপ হচ্ছে কেন। উনি বলে দিয়েছিলেন যে কোনো কন্টেনারে যেখানে পচা গলা জিনিস ছিল, আগে তো পচা জিনিসটাকে বের করবো, তো আমি তো ওখানে ভালো জিনিসটা স্টোর করতে পারবো। একদমই তাই। ওটাকে বের করবো, ঝাড়বো, মুছবো, মাজবো, পরিষ্কার করবো, তারপরে তো গুড এনার্জিসগুলো ভরবো। বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ডের হিলিং কমপ্লিট হয়ে গেছে। সিন্স আই ওয়াজ tremendously physically, emotionally ruptured, I would rather say ruptured, that word, আমারটা এখনও চলছে। আমার হাজব্যান্ডের অনেক রকমের জবের যে প্রবলেমগুলো হচ্ছিল, অনেক দিক দিয়ে ক্লিয়ারেন্স পাচ্ছে, নতুন ইন্টারভিউস দিচ্ছে, হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ারেন্স পাচ্ছে। আরেকটা যেটা উদ্ভট জিনিস যেটা হচ্ছে আমার সাথে, মহাকালের ইচ্ছা। আর শান্তনুদা যখন বলেছেন সেখানে আর ফাঁকের কোনো ব্যাপার নেই। টিল নাও আই ক্যান ফিল স্পিরিটস অ্যারাউন্ড মি। আমার বাড়িতে এখনও স্পিরিটস আসে, আমি যেই ফ্ল্যাটে থাকি তার আশেপাশে। আমি অনেকবার এটা দেখতে পেরেছি, আমার বেডরুমের ভেতরে এরকম চলে গেল, বাথরুমে। জবের থেকে ইনসিডেন্টটা হয়েছে আমার রাত্রিবেলা বাড়িতে ধুনো, আর বাড়ির সদর দরজাটাকে পুরো লক করা, মানে বাড়ি লক করা, এগুলো এখনও চলে। তারপরে ধুনো, আর আমার বাড়িতে সারা রাত ধরে মহাদেবের মন্ত্র চলে, ইউটিউবে চালিয়ে দিই। হনুমানজি হোক, মহাদেব হোক, মানে ঠাকুরের ভজন চলবেই। স্পেশালি দ্যাট 3 o'clock, আমি ওই টাইমটাকে ডেভিল শাওয়ার, যেহেতু আমি ডিমনিক জিনিস দেখেছিলাম, সায়েন্স, তো এই জন্য তবের থেকে ওটা করেছি। কেন, মানুষের তো এত বড় একটা সেটব্যাক তো এত সহজে চলে যায় না। আর এখন যেটা নতুন জিনিস আবির্ভাব হয়েছে, এটা আগে আমাকে শান্তনুদা বলেননি। বলছে দেখুন, সবাইকে সব কথা বলতে গেলে অনেক লোক আছে যারা প্যানিক করে যায়।
আমি ওনাকে শেয়ার করলাম যে শান্তনুদা আচ্ছা জিনিসটা তো হয়ে গেছে, বলছে হ্যাঁ, বাট স্টিল আই ক্যান ফিল সামথিং। আমি দেখছি, বিশ্বাস করবেন আমি বসে আছি, গাড়িতে করে আসছি, কেউ আমার পিছনে মনে হচ্ছে মাথার উপরে চুলটা টানছে। না, আমি এত তো লম্বা না যে আমার গাড়িতে মাথাটা ঠেকে চুলটা টানবে। গাড়িতে বসে আছি, অফিস থেকে বাড়ি আসছি, পেছনে কেউ নেই, হাওয়া নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে মনে হলো আমার চুলের ঘাড়ের এদিকটা একটা হাওয়া বয়ে চলে গেল। তারপরে বাড়িতে আই ক্যান সি। পরশু দিন একটা ঘটনা ঘটেছে, আমি এই হসপিটালে অ্যাডমিট ছিলাম। আমি জানি এখানে আমি মাদুলি তাবিজ খুলে গেছি আমার, যেহেতু উনি দিয়েছেন, আর এটা আমার লাইফ টাইম সাথে থাকবে। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়েরা পড়ে আছে, তো ওটা স্বাভাবিক, ওটা পড়ে তো ওটিতে যাওয়া যাবে না। উনি বলে দিয়েছে না কোনো অসুবিধা নেই। আর উনি ওই সময় কন্টিনিউয়াস আমার কাজ করে গেছেন যখন আমার সার্জারি চলছিল, কন্টিনিউয়াস হসপিটালে ধাপ 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 ধাপ। যখন কেউ থাকছে না তখন আমি বুঝতে পারছি। তো হসপিটাল আমি তোমার একটা এপিসোড দেখছিলাম, আমি মনে হয় হয়তো দেখেছি, হয়তো মাথায় চলছে, তো আমি বেশিক্ষণ দেখিনি, বাট স্টিল আমি শুয়ে পড়েছি। এখন দেখো এমন একটা ফেজ দিয়ে গেছি, এখন জিনিসটা অতটা হয়তো মনে হয় না। বাড়িতে এসেছি, প্রচণ্ড একটু ভারী কি ভাব লাগছিল। ওই যে বললাম এখন আমার বডি সেন্স করতে পারে। তো আর যেহেতু মেডিটেশন দিয়ে এখন আবার যাই, তো কিছু কিছু প্রসেস আছে যেগুলো এখন আমি ফলো করি, উনি বলে দিয়েছেন। তো ব্যাপারগুলো আছে, অরা লক করা ব্যাপারটা হয়তো ওনার মতন অতটা ভাবে পারি না, কিন্তু করি। উনি শিখিয়ে দিয়েছেন কিভাবে করা, কেন উনি তো সবসময় আমার সাথে থাকবেন না। তো সেই জিনিসটা করা। হসপিটাল থেকে আসার পরে প্রচণ্ড ভারী কি একটা ব্যাপার লাগছিল, আর খুব ইরিটেশন লাগছিল আমার। ইরিটেশন, একটু চিৎকার চেঁচামেচি। ওই দিন যেটা আবার ফিল করেছি, আমি শুয়ে আছি পাশ ফিরে, দুম করে কেউ আলমারিটার মধ্যে, আমি যে বেডরুমে আছে, বাড়ি মারলো। যে আমি ঘুরে দেখলাম, আই ক্যান সি আ ফুট স্টেপ, আচ্ছা, জাস্ট দিস মাচ অফ দ্য ফুট, আর কিচ্ছু না, রানিং আউট অফ দ্য বেডরুম। সাংঘাতিক জিনিসপত্র। এটা এখন হচ্ছে। শুয়ে আছি, আমি আবার পাশ ফিরে শুয়ে পড়েছি। যে আমি শুয়ে পড়েছি, আমার পেছনে পিঠের মধ্যে, আমার পিঠে পিঠে কেউ হাত দিয়ে ডাকছে। আমার শান্তনুদা এটা কিসের? বলছে ওই যে তোমাকে বলেছি, সিন্স ইউ আর নাও স্পিরিচুয়ালি অ্যালাইন্ড, বলতে পারলে এটা মহাকালের ইচ্ছা। দে আর ট্রাইং টু কানেক্ট উইথ ইউ, বাট দে ওয়ন্ট হ্যাম্পার ইউ এনি মোর নাও। দৌড়ে চলে গেলাম। অদ্ভুতভাবে এখন আমি কি করে বুঝলাম আমি কমিউনিকেট করতে পারছি? বিশ্বাস করবেন, আমি একটা কথাই বললাম, শোন আজকে আমার ভাল লাগছে না, দেখছিস আমি হসপিটাল থেকে এসছি, আমার শরীরে আর দিচ্ছে না, ডিস্টার্ব করিস না। সব শান্ত। সিরিয়াসলি? সিরিয়াসলি, এভরিথিং ওয়াজ ভেরি কাম। কালকে ইনফ্যাক্ট একটা ইনসিডেন্ট হয়েছে, আমার মেয়ে হঠাৎ একটা রাত্রিবারে উঠে বসলো, যেটা হয় আমার ইদানিং, মানে আর এটা আমাকে শান্তনুদা বলেছে এটা ক্রমশ এটা বাড়বে, কমবে না। কেন? আরেকটা জিনিস আমার যেটা ফিল হয়েছে, আমার ফ্ল্যাটের বাইরে শান্তনুদা আরেকদিন এসেছিল পুরো ক্লেনজিং করতে, রিমেনিং ক্লেনজিং যেটা করতে, উনি আমার বাড়ির চারদিকটা ঘুরেছিলেন চেক করার জন্য। ওই যে আমি বললাম যে উনি হয় না অনেকে আগ বাড়িয়ে যেটা বলে, শান্তনুদা ইজ নট দ্যাট কাইন্ড অফ ক্যারেক্টার, বা দেবদীপদা ইজ নট দ্যাট কাইন্ড অফ ক্যারেক্টার। তো উনি আগে দেখছেন যে আমার পার্সপেক্টিভটা কী, উনি যেটা ভাবছেন বা আমি যেটা ভাবছি সেটা আদৌ কি সেম কি না, তাহলে তো বোঝা যাবে মানুষটা হ্যালুসিনেট করছে নাকি আদৌ একটা কোনো সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে নাকি জিনিস। বিকজ প্যারানর্মাল আর সাইকোলজির মধ্যে একটা ফাইন লাইন আছে যেটা বোঝা খুব মুশকিল। আমি শান্তনুদাকে বললাম, শান্তনু আমার কেন জানি ফিলিং হয় আমি বাড়িটায় যখন আসি, যখন অফিস থেকে বাড়ি ফিরি, একটা না দুটো না অনেকগুলো, অনেকেই আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। আমি হয়তো নাম্বার বলতে পারবো না, কিন্তু একজন দুজন তো না, মানে তুমি একাধিক প্রেজেন্স ফিল করো? প্রেজেন্স ফিল করি, কোনো ক্ষতিকারক কিছু না, বাট সামবাডি ওখানে বসে আছে আকুর হয়ে,
যে কিছু বলবে বলে, কমিউনিকেট করবে বলে। এরকমও হয়েছে রাত্রি 3টের সময় একবার হয়েছে। এখন ওয়াই আমি বলছি ওখানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। কেন আমি পজিটিভ আর নেগেটিভ দুটোই বলছি, কেন ওখান থেকে আমার ঘর দিয়ে বাইপাস স্পিরিটও যায়। আচ্ছা, আমার বাড়ি কিন্তু এখন বলতে পারে, এটা এখন এই প্রশ্ন হয়তো লোকে কথা বলতে পারে, আপনি তো বললেন যে আপনি সদর দরজা দিয়ে আপনি তো বাড়ি বন্ধন করছেন। না, এটা বাড়ি বন্ধনের জায়গার জন্য না। বাড়ি বন্ধন তো করছে আমার বাড়িতে কেউ টিকতে পারবে না বলে, রাইট? কথাটা হচ্ছে এটা এই জন্য হচ্ছে বিকজ ওখানে আমি আছি। এটা যদি ওই বাড়িতে আমি না থাকি, আমি যদি অন্য কোনো বাড়িতেও থাকি, সেখানে ওটা হবে। আমি যে কোনো জায়গায় থাকি, জিনিসটা হচ্ছে আমাকে নিয়ে। তো পজিটিভও আছে, নেগেটিভও আছে। পজিটিভ কোনগুলো, যেটা আমি বললাম যে আমি বলার পরে থেমে যায়। অনেকবারই এরকম হচ্ছে, যেরকম যেটা বললাম যে গাড়িতে করে যাচ্ছি, গাড়িতে এরকম কন্টিনিউয়াস 2-3বার টানলো, আমি বললাম উফ, জাস্ট বিরক্ত হয়েছি। আমি বললাম উফ, আবার স্টপ। ঠিক আছে, লিটারালি মনে হচ্ছে কোনো বাচ্চা যেরকম দুষ্টুমি করলে করে ওরকম ওরকম মনে হয়েছে। কেন চুল বাচ্চা ছাড়া কে টানবে? চুল বাচ্চা ছাড়া কে টানবে? স্পিরিচুয়ালি অ্যালাইনমেন্টের জন্য কোথাও না কোথাও সেই স্পিরিটগুলো তোমার সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে পারছে। বিল্ড আপ করতে পারছি। ইনফ্যাক্ট হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, ধুমধুম মানে দরজা খোলা, অনেক সময় হয় যে ঘরে এসি চলছে বা কেন সব তো ক্লোজ মানে এনভায়রনমেন্ট থাকলে কি দরজা খুলে সাট করে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়, তখন জানলাটা আওয়াজ করে। কিন্তু যেখানে অলরেডি 24/7 যেহেতু দরজাটা খোলা আছে, দো ইটস আ কেবিন, এসি চলছে কিন্তু দরজা খোলা থাকে ওদের, দরজা খোলা আছে, সেখানে তো আমার ভ্যাকিউম ক্রিয়েট হওয়ার কোনো ব্যাপার নেই। জানলাটা কেন দুমদুম করবে? রাত্রিবেলায় কোন পাখি থাকে? কন্টিনিউয়াস জানলার মধ্যে দুমদুম 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 দুমদুম, কেউ মনে হচ্ছে লাফ দিচ্ছে, লাফাচ্ছে। আমি শুনলাম আবার এসে গেছিস বলে আমি শুয়ে পড়লাম। যে আমি বললাম আবার এসে গেছিস, চুপ হয়ে গেল। ইনফ্যাক্ট আমি শান্তনুদাকে আমি বললাম, আমি কি কোনোভাবে হসপিটাল থেকে কেউ এসছে আমার সাথে, কোনো গেস্ট? বলছে দেখতে হবে। উনি দেখে বললেন না, এটা হসপিটাল থেকে আসেনি, এটা বাড়িরই তোমার আশেপাশে কেউ যে তোমার সাথে জুড়েছে, হ্যান্স ট্রাইং টু কমিউনিকেট। অসুবিধা নেই, কোনো শারীরিক ক্ষতি করবে না, কিন্তু তাও যদি তোমার কোনো অসুবিধা হয় টেল মি, উইল টেক কেয়ার অফ ইট। যেহেতু আমার এখন দিনটা হিলিং প্রসেস দিয়ে চলছে। আরও বেশি কেন, আমি শান্তনুদাকে একটা প্রশ্ন করেছিলাম, কেন দেখো আমার জন্য এই ওয়ার্ল্ডটা ইজ কমপ্লিটলি ভেরি নিউ অ্যান্ড আননোন। তো কিছু এদিক থেকে 19 থেকে 20 হলে আমি স্বাভাবিক একটা ভয় পেয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, কেন একটা স্টেজ দিয়ে আমি গেছি। আর এই ধরনের এন্টিটির যে প্রেজেন্স, এরা যদি ডিরেক্টলিও তোমার কোনো রকম ক্ষতি না করে, এদের প্রেজেন্সে তোমার খারাপ কিছু হতেই পারে। এক্স্যাক্টলি, কেন এনটিটি থাকাটা তো কোনো সময় ভালো হতে পারে না, একদমই ভালো হতে পারে না, সেটা কোনো না কোনোভাবে হবে। তো স্বাভাবিকভাবে আমি শান্তনুদাকে বলছি যে শান্তনুদা আমি কেন, ওয়াই মি? হসপিটালে প্রত্যেকটা মানুষেরই অরা ব্রেক হয়ে থাকে, সুস্থ মানুষের তো অরা ভালো থাকবে না জানা কথা। বলছে ওই যে তোমাকে বললাম। আরেকটা যেটা শান্তনুদা বলেছিলেন যে আজ থেকে 2 থেকে 2.5 বছর যেটা উনি দেখতে পেয়েছেন, যে মাইট বি আই হ্যাভ সাম এদিকে রাস্তায় কিছু আশার আছে বা কিছু। আর উনি একটাই কথা বলেছেন, সবই মহাকালের ইচ্ছা, মহাকালের ওপরে কেউ নেই, আমিও না। তো এই জিনিসটা তোমার বাড়বে, কমবে না। তো এটা নিয়ে অভ্যস্ত হয়ে যাও, ক্ষতি তোমার হবে না। আর একটা জিনিস যেটা আছে, এরা এনার্জি, অলওয়েজ এনার্জি বুঝতে পারে। এই যে তুমি প্রশ্নটা করলে যে কেন তোমাকে, হসপিটালেতে এত লোক আছে, অন্যদেরকে কেন না তোমায় কেন? কেন ওরা বুঝতে পারছে যে তুমি ওদের প্রেজেন্সটা বুঝতে পারছো। এই জন্য তুমি যখন ওদেরকে ধরো বিরক্ত প্রকাশ করছো বা তুমি বলছো কথাটা যে তুমি এখন ভালো না, তুমি এখন টায়ার্ড আছো, ওরা কিন্তু রেজোনেট করছে তোমার কথাতে। একটা ভাইসি ভার্সা সোল কমিউনিকেশন হচ্ছে। হ্যাঁ, বলছি এটা যদি না হতো তাহলে তো তুমি কমিউনিকেট করলে ওরাও বুঝতো না, তুমিও বুঝতে না। নেগেটিভ স্পিরিট কি হলো, গান চলছে হঠাৎ করে যেই মোমেন্টে রাত্রি 3টের সময় ঘরে যে ঢুকলো, ঠাকুরের গান চলাটা বন্ধ হয়ে গেল। সাডেনলি যেখানে কুকুরের কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ ছিল না, কুকুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ বাড়ির বাইরে শুরু হয়ে গেল, আমার বাড়ির বাইরে।
তখন আমি বুঝেছি দিস ইজ নেগেটিভ। নেগেটিভ হলে এই জিনিসগুলো হয়, আর এরা যখন আসে তখন এইসব জিনিসগুলো হয় না। তা আমি বুঝে যাই। তখন আরেকটা জিনিস যেটা হয়, সাডেনলি আমি রাত্রিবেলা ধরো লোকে ভাবতে পারে হ্যালুসিনেট করছি, বাট দ্যাট ইজ নট হ্যালুসিনেশন। একদিন হতে পারে, দুদিন হতে পারে, ডেইলি বা কিছুদিন পর পর হয় না। গতকাল মানে যেটা হচ্ছে, হঠাৎ করে আমার মেয়ে উঠে পড়েছে, উঠে পড়ে বলছে, আমি কি উঠে গেলি কেন, কিছু বাজে স্বপ্ন দেখেছিস? বলছে না, আমি তো জানি রাস্তাটা কোথায়, কিন্তু ও তো জানছে না রাস্তাটা কোথায়। ও জাস্ট এটুকু কথাটা বলে শুয়ে পড়লো। তো যার জন্য ওদেরকে ওই জন্য তাবিজটা দেওয়া হয়েছে। শান্তনুদা বললো যে হয় না যে ফাদার অ্যান্ড মাদারের একটা ইয়ের থেকে অনেক সময় বাচ্চা, বিকজ আমার মেয়েরও খুব প্যারানর্মালি খুব বেশি ওর একটা এক্সাইটিং ব্যাপার, আর ওইটুকু বাচ্চা যে ওই জিনিসটা দেখার পরে কোনো ভয় পায়নি, এটা একটা অদ্ভুত ব্যাপার। তারপরে ওরা লিডে নিজেরাই বলছে, ওরা ওদের ঠাকুরের নাম করা শিখে গেছে, ওরা নিজেরাই ঠাকুরের নাম করে, ওরা কিছু আনুষঙ্গিক মনে কিছু হচ্ছে না, আবার আসছে যায়নি, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। আমার মেয়ে আমাকে বলছে, তোমার মধ্যে অনেক হ্যাভক একটা চেঞ্জেস দেখছি, তুমি এত স্পিরিচুয়ালি তো কোনোদিন ঠাকুর ঘরে বসতে না, হঠাৎ স্পিরিচুয়ালি বসে, কেন মেডিটেশনগুলো ঠাকুর ঘরে বসে করি। এখন শারীরিক কন্ডিশনের জন্য যেহেতু মেঝে তো বসতে পারছি না, তো বিছানায় বসে বা যেইভাবেই হোক, তো সেই ব্যাপারগুলো। তো আমি শুয়ে আছি রাত্রিবেলায়, হুট করে আমি স্পষ্ট কারো গলার আওয়াজ শুনতে পারি, কারোর ডাকের আওয়াজ, উঠে দেখি কেউ নেই। আর আমার মাথার সামনেই কারো মাথাটা দেখি সেকেন্ডের মধ্যে সরে যায়, বা আমি হয়তো এই ঘরে শুয়ে আছি, আমি ডাইনিং স্পেসে দেখলাম কেউ একজন দেখলো, আবার সরে গেল। স্পষ্ট ডাকের আওয়াজ ওটা। এতটা একটা মানুষ হ্যালুসিনেট করতে পারে না। তো ইদানিং এই ফেজ নিয়ে আমি চলছি। একটাই জিনিস আছে যে এখন অ্যাকনলেজ করে দিই, মেনে নিতে হবে যখন এটাই এটাই ভবিতব্য মেনে নেয়। যেটা আমাকে বলেছেন উনি, যে এটা কিছু করার নেই, সবই মহাকালের ইচ্ছা, এটা বাড়বে কমবে না, তুমি অ্যাকসেপ্ট করে না। যেদিন তুমি শিখে যাবে, তুমি নিজে কথা বলতে পারবে। যেহেতু তুমি এখন জানো না, তাই জন্য তোমার মনে প্রচুর প্রশ্ন ওঠে, তো সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু আমাকে একটাই কথা বলেছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। কেন, উনি আমার হিলিং প্রসেসগুলো করছেন, যেহেতু আমার মায়েরও হিলিং প্রসেসগুলো করছে, তা আমি বুঝতে পারি কিছু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে আগে হয়তো মানতাম না, এখন সেই জিনিসগুলো মেনে চলা। যেরকম খাওয়ার ঢেকে রেখে দেওয়া আমি আর বাড়িতে পছন্দ করি না। কাউকে কোনো খাবার দেওয়া হচ্ছে, খেয়ে নেবে, ওটাকে রেখে কাউকে ইনভাইট করার দরকার নেই। আমার হাজব্যান্ডের এই স্বভাবটা খুব ভাবে আছে। আরেকটা জিনিস এটা তখন হয় যখন আমার হাজব্যান্ড বাড়িতে যিনি ড্রিঙ্ক করে, আমি সেদিনই বুঝে যাই আজকে আসবেই আসবে, শিওরলি আসবেই আসবে। তো এই একটা ব্যাপার আছে। কিন্তু হ্যাঁ, আগে যে একটা ভয়, এখন যখন অন্ধকার ঘরে শুই, আগে তো সারা ঘরের লাইট জ্বলতো আমাদের। হ্যাঁ, এখনও সন্ধ্যেবেলা 5টার পরে আমার কোনো ঘরে লাইট অফ থাকে না, ওয়াশরুমের লাইট জ্বলে, ওয়াশরুমের লাইট পরের দিন সকাল অবধি জ্বলে, এমন কিছু ইলেকট্রিসিটি বিল হয় না, বিকজ ওয়াশরুম একটা তো নেগেটিভ জায়গা। তো এইসব যেহেতু জিনিস ওয়াশরুমে বেশি একদমই, আর ওয়াশরুমটা পরিষ্কার রাখা এবং সবসময় আলো জ্বালিয়ে রাখাটা ভীষণভাবে দরকার। তো সন্ধে 5টার পরে কোনো ঘরের আলো নেবে না। হ্যাঁ, রাত্রিবেলা ডিম লাইট জ্বলে যে যে ঘরে, তো সেইভাবে। আর হ্যাঁ, রান্নাঘরে আর যে ঘরে ঠাকুরের বন্দনা হয় সেই ঘরে আমি লাইটটা অফ রাখি না। রান্নাঘর, ওয়াশরুম আর ডাইনিং স্পেস, এই কটা জিনিস আমি মেনে চলি। আর একটা হচ্ছে, আগে যেরকম জল খাওয়ার পরে রাত্রিবেলা হয়তো গ্লাসটাকে এমনি রেখে দিত, গ্লাসটা উপর করে রাখা। জেনে শুনে তো কাউকে ইনভিটেশন দেওয়ার দরকার নেই আমার। তো এই কিছু কিছু জিনিসগুলো যেগুলো এখন মানি, আগে
ঠাকুর মানতাম, কিন্তু কি বলতো, ওই যে যতক্ষণ নিজের ওপর দিয়ে যায় না, মানুষ তো সেই জিনিসটা বুঝতে পারে না। এরকম প্রচুর মানুষ আছে যারা পজিটিভটা মানে বাট নেগেটিভটা মানতে চায় না, শুধুমাত্র নিজের পার্সোনালিটি হারিয়ে ফেলবে সমাজের কাছে এটা এইটা ভেবে। ভেবে। কারণ তারাও জানে যে কি আছে আর কি নেই, প্রকাশ অনেকেই করতে চায় না, অনেকে বিজ্ঞান বা সায়েন্সের দোহাই দিয়ে জিনিসটাকে মানতে চায় না, বাট সায়েন্স কোনোদিন বলেনি যে কিছু নেই বলে। সায়েন্স ততটুকুই দেখায় বা ততটুকুই মানতে চায় যেগুলো সায়েন্স নিজে প্রমাণ করতে পেরেছে। অবশ্যই। ঠিক আছে, এবার এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলো সায়েন্স প্রুফ করার আগেও আমাদের চতুর্বেদ প্রুফ করে দিয়ে বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এই জিনিসগুলোর ব্যাখ্যা রয়েছে। তো এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকবে, কিন্তু যার হয় বা যার সাথে ঘটে, যে এই ধরনের জিনিস বা এই ধরনের এনার্জিকে ফেস করে, তাদের থেকে ভালো এক্সপ্লেন এই ব্যাপারে কেউ করতে পারবে না, এটা আমি মনে করি। ইনফ্যাক্ট এই একটা জিনিস যাওয়ার আগে আমাকে এমন একটা রোগ দিয়ে চলে গেছিল ইনফ্যাক্ট, যেটারই আমি সার্জারি করে এসেছি। আর এরা যখন যায় তখন তোমাকে কিছু কিছু একটা একটা দিয়ে যাবে, সেটা ফিজিক্যালি হতে পারে, সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, সাইকোলজিক্যালিও হতে পারে। তো তোমার যে ঘটনাটা আজকে শুনলাম, এর কিছুটা তুমি আমার সাথে শেয়ার করেছিলে জিনিসটা সলভ না হওয়া অবস্থায়। তখন শুনে আমি বুঝতে পেরেছিলাম যে এই কেসটা নিয়ে পডকাস্ট করা ইজ নট দ্যাট মাচ ইজি, যেটা আমরা অন্যান্য কেস নিয়ে করি। সেই কারণেই যখন তুমি আমাকে এটাও বলেছিলে যে দেবদীপদা এবং শান্তনুদা কেসটা হ্যান্ডেল করছে, আমি সাথে সাথে তোমাকে বলি যে তুমি আগে তাদের কাছ থেকে পারমিশন নাও। ইনফ্যাক্ট তোমার সাথে যখন আমার সেকেন্ড টাইম কথা হয়েছিল, তখন আমি কালিম্পংয়ের ব্যালকানিতে দাঁড়িয়েই তোমার সাথে আমি কথা বলছি, আমাদের হোমস্টের ব্যালকানিতে দাঁড়িয়ে। আমি তখন তোমাকে জিজ্ঞেস করেছি যে শান্তনুদা কি পারমিশন দিয়েছে? শান্তনুদা তো আগের দিন রিচুয়াল আমার বাড়িতে করে ওখানে গেছিলেন। উনি আমাকে বললেন যে আমি তখন বলেছিলাম যে অরিত্রর ব্যাপার না, দেবদীপদা গেছিল আমাদের। সরি, হ্যাঁ দেবদীপদা, দেবদীপ। আমি বলেছিলাম অরিতা কেন, উনি বলেছিলেন কেন ওটা তোমাদের 1 মাস পিছিয়ে গেছিল ব্যাপারটা, তো বলেছিলেন হ্যাঁ। আচ্ছা তাহলে ভালো কথা। তো এটা মানে আমাকে স্ট্রিক্টলি বারণই করে দিয়েছিল শান্তনুদা যে বলা তো চলবেই না। একদমই তাই। ইনফ্যাক্ট আমি নিজে শান্তনুদার সাথে এটা নিয়ে কথা বলেছিলাম যেদিন তোমার সাথে আমার প্রথম কথা হয়, সেই দিনই আমি শান্তনুদার সাথে কথা বলেছিলাম। ইনফ্যাক্ট শান্তনুদা নিজেও আমাকে বলেছিল যে না, যতদিন না কেসটা পুরোপুরি সলভ হচ্ছে ততদিন এটা নিয়ে পডকাস্ট করো না। তো যাই হোক, কারণ এর আগেও একটা এরকম আনসলভড কেস নিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা আছে। তো এই ঘটনাটা নিয়ে না পার্টিকুলারলি আমার কিছু বলার নেই, কারণ কিছু ঘটনা এমন থাকে যেই ঘটনাগুলো আমাদেরকে বাকরুদ্ধ করে দেয়। একটা মানুষ যে 43টা বছর ধরে পজেসড, তোমার ওপর এমন কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যেটা লিটারালি মানে এটা কোথাও না কোথাও আজকে শুনলাম। তুমি তো আমাকে বলোনি যে তুমি আমার পডকাস্ট দেখে দেবদীপদার সাথে কন্ট্যাক্ট করেছো বা শান্তনুদার সাথে কন্ট্যাক্ট করেছো। তো এটা শুনে আমার নিজের ভালো লাগলো যে কোথাও না কোথাও ইনডিরেক্টলি হয়তো আমি সেই সোর্সটা হতে পেরেছি তোমার এই পুরো প্রসেসটা হিল হওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওই যে আমি বললাম এভরিথিং ইজ মাস্টার প্ল্যান, একদমই নাথিং হ্যাপেন্স উইথাউট আ রিজন। তো তোমার পডকাস্টটা আমার মায়ের দেখা, তোমার পডকাস্টটা দেখা, অ্যান্ড ওই পার্টিকুলার এপিসোড দিয়ে কন্ট্যাক্টে যাওয়া, এভরিথিং ওয়াজ মাস্টার প্ল্যান। ইনফ্যাক্ট আজকে যে জিনিসটাও আমার সাথে হচ্ছে, দিস ওয়াজ অলসো মাস্টার প্ল্যান সামওয়্যার। বলে না মহাকাল, যেটা শান্তনুদা আমাকে বলেছে, মহাকাল চেয়েছিলেন তুমি এই জায়গাটাতে এসো, কিন্তু কিভাবে? একটা তো সূত্রপাত লাগবে। মানুষকে তো বললেই মানুষ চলে আসবে না, মানুষ তো নিজের লজিক, নিজের ব্যাখ্যাটা দেবে। কেন যাব? একদমই তাই। তো উনি কোনোভাবে এটা বলতে পারেন যে তোমার একটা লার্নিং প্রসেস বলতে পারো। কেন লার্নিং, যে সপ্তাহে আগে নিজে জিনিসটা ফেস করে সে লোকের পেনটা আরও বেশি বেটার বুঝতে পারে। কেন বেসিক্যালি আমি আরেকটা যেটা বলবো কথা, কেন আমি বুঝতে পারছি যে স্পিরিটরা আরও কেন কমিউনিকেট করতে চাইছে আমার সাথে, কথাটা হচ্ছে যে যখন যেদিন রিচুয়ালটা চলছিল, আমার লিটারালি ওর যে অ্যানসেস্টার ছিল তার জন্য লিটারালি আমার খুব কষ্ট হয়েছিল, মারাত্মক কষ্ট হয়েছিল। আমি এটাই আমার হাজব্যান্ডকে বলেও ছিলাম যে মানুষের বংশে কতটা নিকৃষ্ট হলে মানুষ বেঁচে থাকা মানুষকে তো কষ্ট দেয়, মৃত মানুষকে এত বছর ধরে কষ্ট দিয়েছে জাস্ট একটা কাজের জন্য, যেটা তখন সলভ করে দিলে হয়তো সে এত বছর এই কষ্টটা পেতই না। একদমই তাই। আর যে এর মধ্যে যে কোনো ম্যাসিভ ক্ষতি উনি করেননি 44টা বছর তোমার বা আমাদের বিয়ের পরে তো যা করার করেইছেন। কেন স্বাভাবিক, আমি একটা জিনিস যেটা ফিল করলাম, ও
ওর আর আমার প্রেজেন্সটা একসাথে উনি সহ্য করতে পারতেন না। হুম তো স্বাভাবিক, মানুষের একটা নেগেটিভ এন্টিটির সাথে থাকাটা তো কিছু না কিছু তো একটা রিপারকেশন হবেই। হুম হুম তো আমি বললাম যে এটা খুব বাজে একটা জিনিস হলো। সেইখানে তোমার ফ্যামিলি মেম্বার থেকে আমার উপরে যে কাজটা করেছে আউট অফ জেলেসি অ্যান্ড রিভেঞ্জ, সেটা নাথিং আনএক্সপেক্টেড। মানে এই ইনসিডেন্টটা দেখার পরে মানে তোমাকে ইফ আই গো কি কানেক্ট করি, ইফ আই কানেক্ট দ্য ডটস, হয় না যে না ওই বা কী করে করলো, আমি তোকে চিনতাম, আর আমার কাছে পুরো পরিষ্কার যে যেই ফ্যামিলিতে এই জিনিসটা হতে পারে একজন মৃত মানুষের সাথে, সেখানে একটা বেঁচে থাকা মানুষের উপরে এই জিনিস জাতীয় জিনিস করাটা কোনো খুব একটা আনন্যাচুরাল আনন্যাচুরাল না। তো আমি বললাম তোমার নিজের নট দিস ফ্যামিলি, নট ইমিডিয়েট ফ্যামিলি, বাট তোমার নিজের ওইদিকে ফ্যামিলির থেকে বেঁচে থাকাটা, অ্যান্ড ট্রাস্ট মি ও কমপ্লিটলি আলুফ হয়ে গেছে। বিকজ মানুষ যতই মুখে প্রকাশ করুক না করুক, একটা গিল্ট কনসিয়াস তো কাজ করে। একদম। তারপরে প্রথমে হয়তো নিজে না মানলো, আমার কথাটা হয়তো হাসির ছলে উড়িয়ে দেওয়াটা, মেয়েরা যখন বলেছে তখন অতটা হাসির ছলটা কমেছে, কিন্তু যেদিন নিজে ফিল করেছে সেদিন কমপ্লিটলি হাসিটা উড়ে গেছে। আরেকটা জিনিস, যেদিন কেন ওটা হলো, কোনোভাবে ওই যে বললেন না সকালবেলা প্রচণ্ড ঝামেলা হয়েছে, কোনোভাবে না আমি এই কথাটা মুখ দিয়ে আমি বলেছিলাম, আমি চাই তুমি কিছু একটা এমন ফিল করো যাতে তোমার পুরো স্তম্ভটাই নড়ে যায়, বিলিভের স্তম্ভটাই নড়ে যায়। ওই দিন রাতেই ঘটনাটা ঘটল। আই স্টিল হ্যাভ দ্যাট ইমেজ। ওটা আমি দেবদীপদাকে প্লাস শান্তনুদাকে পাঠিয়েছিলাম। আমার চুল করে আমি একটা সেলফি নিচ্ছিলাম, চুলের পার্টগুলো কমপ্লিটলি হেজি, শ্যাডোই। আচ্ছা, সাডেনলি আই স ইট। তুমি যদি চাও আমি তোমাকে দেখাতে পারি ছবিটা। দেবদীপদা আমাকে, সরি শান্তনুদা আমাকে, দেবদীপদা তো হলো বিভৎস ব্যাপার এটা, বলছে ও থাকছে তোমার চুলে। ইট ওয়াজ রিসাইডিং ইন মাই হেয়ার্স। ইট ইজ সো ক্রিপি। এই কারণেই বললাম যে যেই ঘটনা আজকে আমি তোমার কাছ থেকে শুনলাম, পুরোটা এলাবোরেট করে তুমি আজকে বলেছো। তো এই ঘটনার না, সত্যি কথা বলতে গেলে কিছু ঘটনা যেমন থাকে আমাদেরকে বাকরুদ্ধ করে দেয়, যেটা বললাম। তো আজকে সেরকমই একটা ঘটনা আমি শুনলাম, আর যেহেতু এটা এতটা রিসেন্ট, রিয়েল, একটা ইনসিডেন্ট, তো কি বলবো, এখান থেকে যে তুমি বেরিয়ে আসতে পেরেছো, আর কোথাও না কোথাও তোমার এই বেরিয়ে আসার পেছনের কারণটাও যে ইনডিরেক্টলি হোক, প্যাসিভলি হোক, যে আমিও হতে পেরেছি, তার জন্য আমার নিজের খুব ভালো লাগছে। অ্যান্ড এর থেকে বেশি আমার সত্যি কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ অর্পিতাদি। তুমি যেখান থেকে বেরিয়ে আসতে পেরেছো, তোমার ফ্যামিলি যে এরকম একটা ডার্ক ফেজ থেকে এই জায়গায় বেরিয়ে এসেছে, তার জন্য কংগ্রাচুলেশন। দেবদীপদা এবং শান্তনুদা যে এতটা এফোর্ট দিয়ে তোমাকে এতটা হেল্প করেছে এবং বের করে আনতে পেরেছে, তার জন্য আশা করি এগুলো সব কিছুই অ্যাকচুয়ালি প্রি ডিসাইডেড, সব কিছুই থাকে, সবটাই মাস্টার প্ল্যান। একদমই তাই। তো আজকের আড্ডাটা আমরা এখানেই শেষ করছি, কারণ এই ঘটনার পরে আমি চাই না আর অন্য কিছু ডিসকাস করতে। তো এতটাই থাক আজকের আড্ডাটা, অন ক্যামেরাতে অ্যাটলিস্ট এতটাই থাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর এমনিতে আশা করি এখন আরও প্রচুর এক্সপিরিয়েন্স আসবে আমার কাছে, এখন যা চলছে। থ্যাংক ইউ। ঠিক আছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা ভয়ানক হরর পডকাস্ট নিয়ে।